হ্যালো এভরিওয়ান, লুমিনাস লার্ন ফ্রম হোমের 11তম সেশনে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তানভীর। সো তোমরা যেটা জানো সেটা হচ্ছে আহ, প্রত্যেক মঙ্গলবার এবং প্রত্যেক শুক্রবার আমরা ধারাবাহিকভাবে তোমাদের সামনে উপস্থিত হই নতুন নতুন টপিক নিয়ে, নতুন নতুন সাবজেক্ট নিয়ে, নতুন নতুন বিষয় নিয়ে, নতুন নতুন প্রস্তুতি নিয়ে আলোচনা করার জন্য। এরই ধারাবাহিকতায় আজকে আবারও আমরা এসে গিয়েছি তোমাদের সামনে। তোমরা যদি আমাদের আগের সেশনগুলো লক্ষ্য করে থাকো তাহলে জানবে যে আজকে আমাদের লুমিনাস লার্ন ফ্রম হোমের 11তম সেশন। এবং এর আগের যে 10টা সেশন ছিল বা 10টা এপিসোড ছিল সেখানে আমরা ধারাবাহিকভাবে সি ইউনিট এবং ডি ইউনিটের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। সো সি এবং ডি এর আলোচনা শেষে আজকে আমরা নতুন একটি ইউনিটে পদার্পণ করতে যাচ্ছি, নতুন একটি ইউনিট নিয়ে আমাদের আলোচনা শুরু করতে যাচ্ছি। সো আজকে আমরা আমাদের মানবিকের শিক্ষার্থী বন্ধুদের জন্য শুরু করতে যাচ্ছি বি ইউনিটের সিরিজ। আজকে থেকে এবং আগামী পুরো সপ্তাহ আমরা বি ইউনিটের বিভিন্ন সাবজেক্ট নিয়ে আলোচনা করব। তোমরা যেমনটা জানো সেটা হচ্ছে বি ইউনিটে সাধারণত তিনটি বিষয় থেকে কোয়েশ্চেন এসে থাকে। একটি হচ্ছে বাংলা, একটি হচ্ছে ইংরেজি এবং একটি হচ্ছে সাধারণ জ্ঞান। তো আজকে লুমিনাস লার্ন ফ্রম হোমের ইংরেজি বিষয়ক তৃতীয় সেশনে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে ইংরেজি থেকে কিভাবে কোয়েশ্চেন আসে বা ইংরেজির প্রস্তুতি কিভাবে নেওয়া দরকার সে বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। আগামী মঙ্গলবার আমরা আলোচনা করব বাংলা বিষয় নিয়ে এবং এরপরে শুক্রবার আমরা আলোচনা করব সাধারণ জ্ঞান বিষয় নিয়ে। অর্থাৎ আজকে থেকে শুরু করে আগামী তিনটি সেশনে আমরা বি ইউনিটের সমগ্র প্রস্তুতি বা সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে একটি সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে। তো তারই ধারাবাহিকতায় আজকে যেটা বললাম যে আজকে আমরা ইংরেজি নিয়ে আলোচনা করব। তো ইংরেজি নিয়ে আলোচনা করার জন্য আমরা দুইজন আছি। আমি আছি তোমাদের সাথে তানভীর, তানভীর আহমেদ। আমি ঢাকা ইউনিভার্সিটির ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের তৃতীয় বর্ষে পড়ালেখা করছি এবং আমার সাথে রয়েছেন নূর মোহাম্মদ বাপ্পি ভাইয়া। বাপ্পি ভাইয়া অনেকদিন ধরেই বাপ্পি ভাইয়া আমার অনেক বড়, অনেকদিন ধরেই এই সার্কিটে রয়েছেন এবং তোমাদেরকে ইংরেজি বিষয়ে সহায়তা করে যাচ্ছেন। বাপ্পি ভাইয়া আমাদের এখানে যুক্ত হওয়ার আগে, আমরা আমাদের প্ল্যাটফর্ম শুরু করার আগে অনেকদিন উদ্ভাসের সাথে যুক্ত ছিলেন। এছাড়াও বিভিন্ন প্ল্যাটফর্মে তিনি অনেকদিন পড়িয়েছেন তোমাদেরকে। সো বাপ্পি ভাইয়ের কাছ থেকে একটু শুনে নিব তার ব্যাপারে। ভাইয়া। হ্যাঁ তানভীর, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমি নূর মোহাম্মদ বাপ্পি, বিবিএ এমবিএ ফ্রম ঢাকা ইউনিভার্সিটি, ডিপার্টমেন্ট হলো ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস। আমি দীর্ঘ 8 বছর ধরে এই কোচিং ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিং এ পড়াচ্ছি। এই তো তানভীর, ছোটখাটো পরিচয়। ওকে। তো আজকে বাপ্পি ভাই এবং আমরা দুজন মিলে চেষ্টা করব তোমাদেরকে একটি ভালো এক্সপিরিয়েন্স শেয়ার করার তোমাদের সাথে এবং তোমাদের সাথে আলোচনা করার যে খ ইউনিট নিয়ে কিভাবে হবে। তো একজন লিখেছে যে সো বেসিক্যালি আজকে খ ইউনিট নিয়ে আলোচনা হবে। ইয়েস ব্রাদার, আজকে খ ইউনিট নিয়ে আলোচনা হবে। তো আমরা বি ইউনিটের যে বন্ধুরা আছে আজকে তোমাদের দিন। তো তোমরা তোমাদের যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তোমাদের খ ইউনিটে তাদের সবাইকে দ্রুত মেনশন করে ফেলো এবং আমরা যারা আমাদের প্ল্যাটফর্মের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছি তারা সবাই দ্রুত দ্রুত জানিয়ে ফেলি যে আমরা কে কোন ইউনিট থেকে এসেছি। তো আমি দেখতে চাচ্ছি তোমরা কে কোন কলেজ থেকে এসেছো সেটা তাড়াতাড়ি কমেন্ট বক্সে উল্লেখ করে ফেলো। আর যারা যারা আমরা বি ইউনিটের রয়েছি তারা তারা দ্রুত দ্রুত আমাদের বন্ধু বান্ধবদের শেয়ার করে দিব। ওদেরকেও জানাবো যে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের জন্য ইংরেজি বিষয়ে প্রস্তুতি নিতে হয় সেই বিষয়ে যেন একটা আইডিয়া তারা নেক্সট 1 ঘন্টায় আমাদের কাছ থেকে গ্রহণ করতে পারে। সো দেখতে পাচ্ছি অনেকেই কমেন্ট করতেছো। সো তোমরা কমেন্ট করতে থাকো, আমরা আমাদের যে মেইন পড়ালেখা সেই পড়ালেখায় এগিয়ে যাওয়ার চেষ্টা করি। সো আবারও তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ওয়েলকাম এভরিওয়ান সেশন 11-এ লুমিনাস লার্ন ফ্রম হোম। সো আজকে যেটা বললাম আমরা কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ইংরেজি বিষয় নিয়ে। সো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ইংরেজি বিষয় নিয়ে যদি আমরা কথা বলি তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি স্ক্রিনে সেটা হচ্ছে তোমাদের টোটাল 16টি প্রশ্ন আসবে। আমি আবারও বলছি, তোমাদের টোটাল 16টি প্রশ্ন আসবে। সেই 16টি প্রশ্নের প্রত্যেকটা প্রশ্নের মান হবে 1.25। অর্থাৎ প্রতিটি সঠিক উত্তরের জন্য তোমরা পাবে 1.25। যদি কোনো কারণে ভুল উত্তর দিয়ে ফেলো তাহলে তোমাদের কাটা যাবে 0.25। অর্থাৎ 16টা এমসিকিউ থেকে আমরা টোটাল 20 নম্বর পাবো। সো আমরা আমাদের যে সমস্ত টপিক গুলো আছে বা যে কোয়েশ্চেন গুলা এসেছিল গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে সেগুলো আলোচনা করার আগে তোমাদের খ ইউনিট নিয়ে ছোট্ট ব্রিফ দিতে চাই আমি। এই ব্রিফটার পরে আমরা আসলে কোয়েশ্চেন গুলো সলভ করতে চলে যাব। তার আগে আমরা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছি অনেকেই ইতিমধ্যে কমেন্ট করেছে শেয়ার ডান, গুড। তোমরা বেসিক্যালি বুঝে গেছো যে হাউ ইট শুড বি ডান। তো অন্যান্য দিনের মতো আজকেও তোমাদের জন্য এই সুযোগটা থাকবে, যারা যারা আমাদের লাইভ ক্লাসটি শেয়ার করবে তাদেরকে আমরা আমাদের স্লাইডটি আগামী 24 ঘন্টার মধ্যে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। সো দ্রুত শেয়ার করে ফেলো এবং কমেন্টে লিখে দিবে শেয়ার ডান। কেউ যদি শেয়ার করার 24 ঘন্টার মধ্যে স্লাইড না পাও তাহলে অবশ্যই আমাদের পেজে ইনবক্স করে জানাবে যে তুমি শেয়ার পাওনি। সেক্ষেত্রে আমরা স্লাইডটি তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব। এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে বিভিন্ন কলেজ থেকে যুক্ত হয়েছে। আমাদের সাথে যুক্ত হয়েছে আব্দুল কাদের মোল্লা সিটি কলেজ থেকে, আমাদের সাথে যুক্ত হয়েছে আবু তাহের কলেজ থেকে, আমাদের সাথে যুক্ত হয়েছে গভর্নমেন্ট বরিশাল কলেজ থেকে, আমাদের সাথে যুক্ত হয়েছে
হচ্ছে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ থেকে, আমাদের সাথে যুক্ত হয়েছে বিএফ শাহীন কলেজ থেকে, আমাদের সাথে যুক্ত হয়েছে ঢাকা সিটি কলেজ থেকে, তারপরে বিশিষ্ট নূর মোহাম্মদ পাবলিক কলেজ থেকে, ভিকারুননিসা নূন কলেজ থেকে। সো আমরা বুঝতে পারছি যে আমরা অনেক দূর ছড়িয়ে নিয়ে যেতে পেরেছি আমাদের। সো ইনশাল্লাহ আমরা আরো ছড়িয়ে নিয়ে যেতে পারবো আমাদের সার্ভিসটাকে তোমাদের থ্রুতে। তো যেটা আমি বলতে চাচ্ছিলাম যে ঢাকা ভার্সিটির বি ইউনিট কিভাবে ঢাকা ভার্সিটির অন্যান্য ইউনিট থেকে একটু ডিফারেন্ট, তো সেটা নিয়ে শুরু করি। তোমরা যারা আমাদের সাথে শুরু থেকে ছিলে, তোমরা যারা আমাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের এবং ডি ইউনিটের লাইভ সেশনটি আমাদের সাথে আমাদের সাথে জয়েন করেছো, তারা হয়তো দেখে রাখতে পারবে সি ইউনিট এবং ডি ইউনিটের প্রিপারেশনের ক্ষেত্রে আমরা ইংলিশ ফর টুডে অর্থাৎ আমাদের এইচএসসি লেভেলে যে ইংলিশ ফর টুডে যে ইংরেজি টেক্সট বইটা থাকে সেই বইটাকে খুব একটা আলোচনা করি নাই, বা সেই বইটার যে আদৌ কোনো গুরুত্ব বহন করে কি করে না সে ব্যাপারে কোনো কথা বলি নাই বললেই চলে। কেন বলিনি? এর কারণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে আমাদের ইএফটি থেকে কোয়েশ্চেন আসে না বললেই চলে। ইনফ্যাক্ট আমরা যদি গত বছরের কোয়েশ্চেন খেয়াল করি তাহলে আমরা দেখবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে ইএফটি থেকে অর্থাৎ ইংলিশ ফর টুডে আমাদের যে ইংলিশ পাঠ্য বইটা আছে বা ইংলিশ টেক্সট বুকটা আছে সেটা থেকে একটিও কোয়েশ্চেন আসেনি। যেহেতু সি ইউনিট এবং ডি ইউনিটে সাধারণত ইএফটি থেকে কোয়েশ্চেন আসে না, সেহেতু আমরা সি ইউনিট এবং ডি ইউনিটের ক্ষেত্রে ইএফটি নিয়ে আলোচনা করি না। তবে আজকে আমরা যেহেতু বি ইউনিট নিয়ে আলোচনা করব অর্থাৎ মানবিক বিভাগ নিয়ে আলোচনা করব, এখানে মানবিক বিভাগের আমরা যে শিক্ষার্থীরা আছি তাদের এই জিনিসটা অবশ্যই মনে রাখতে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের জন্য ইংরেজি বিষয়ের ক্ষেত্রে ইএফটি অর্থাৎ ইংলিশ ফর টুডে অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে। যে 16টা কোয়েশ্চেন আসে সেই 16টা কোয়েশ্চেনের ভেতরে উল্লেখযোগ্য সংখ্যক কোয়েশ্চেন থাকে যেগুলো সরাসরি ইএফটি থেকে আসে। রিটেন পার্টেও আমরা ইএফটি থেকে কোয়েশ্চেন পাবো, এট দ্য সেম টাইম আমাদের যে এমসিকিউ পার্ট আছে সেই এমসিকিউ পার্টেও আমরা ইএফটি থেকে কোয়েশ্চেন পাবো। শুধুমাত্র যে ইএফটি থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পাচ্ছি বা নলেজ বেসড কোয়েশ্চেন পাচ্ছি তাই না, এমনকি যে সিনোনিমের কোয়েশ্চেনগুলো আসে, যে অ্যান্টোনিমের কোয়েশ্চেনগুলো আসে, সেখানেও আমরা দেখতে পারবো ইএফটির প্রাধান্য। অর্থাৎ এমন একটা ওয়ার্ডের সিনোনিম জিজ্ঞাসা করেছে যে ওয়ার্ডটা আসলে আমাদের ইএফটির একটা চ্যাপ্টারের নাম। তো আমরা বুঝতে পারছি বা আমি যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের জন্য ইএফটি অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ একটা বিষয়। সো আমাদের এখন থেকে যারা আমরা ইন্টারমিডিয়েট লেভেলে ফাঁকিবাজি করছি, ইএফটি বইটা ঠিকঠাক মতো পড়ি নাই, আমাদের এখন থেকে অবশ্যই ইএফটি বইটা ঠিকঠাক মতো পড়ালেখা শুরু করতে হবে এবং ঠিকঠাক মতো ইএফটি বইটা পড়তে হবে, যাতে যখন আমরা বি ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে যাব তখন ইএফটি রিলেটেড যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো যেন আমরা কারেক্টলি অ্যান্সার করতে পারি। সো এটাই ছিল মোটামুটি ব্রিফ বি ইউনিটের জন্য। সো আমি আবারও বলতেছি ইএফটি অর্থাৎ ইংলিশ ফর টুডে আমরা যারা পড়ি নাই ফাঁকিবাজি করছি তাদের এখন থেকে অবশ্যই পড়তে হবে। তো অবশ্যই এই জিনিসটা মনোযোগ দিয়ে আমরা পড়ালেখা করবো। সো এখন আমরা গত বছরের যে কোয়েশ্চেন এসেছিল বি ইউনিটে সেই কোয়েশ্চেনটাই চলে যাচ্ছি। তো প্রথম কোয়েশ্চেন যেটা আছে সেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তোমরা যদি একটা জিনিস খেয়াল করে থাকো তাহলে তোমরা দেখবা যে বি ইউনিটের কোয়েশ্চেন সাধারণত অন্যান্য ইউনিটের চেয়ে সহজই হয় বলা যায়। তো আমি আশা করতেছি যে কোয়েশ্চেনগুলো আমরা এখন আজকে সলভ করব সেই কোয়েশ্চেনের অনেকগুলাই তোমরা নিজেরাই পারবা, কারণ এগুলো অনেক কমন কোয়েশ্চেন, তোমরা অনেক জায়গায় হয়তো দেখছো। তো সেই কারণে আমি যেটা চাবো সেটা হচ্ছে আমরা যখন এই কোয়েশ্চেনগুলো নিয়ে অ্যানালাইসিস করবো এট দ্য সেম টাইম তোমরা কমেন্ট বক্সে লিখতে থাকবা যে তোমরা কোনটাকে কারেক্ট অ্যান্সার বলে মনে করো। তো তোমরা স্ক্রিনে এখন একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছ যেখানে লেখা আছে উই হ্যাভ নট গিভেন ড্যাশ আপডেট অন দ্য পেশেন্টস কন্ডিশন। অপশন লেখা আছে সাম, নান, এনি অথবা মাচ। সো তোমরা কোয়েশ্চেন দেখতে পাচ্ছ, অপশন দেখতে পাচ্ছ, দ্রুত কমেন্ট বক্সে চলে আসো এবং তোমাদের কাছে যে অপশনটা কারেক্ট মনে হয় সেই অপশনটা টাইপ করে ফেলো। আমি বাপ্পি ভাইয়ের কাছে চলে যাচ্ছি। ভাইয়া আপনি এই কোয়েশ্চেনটা নিয়ে কিছু বলেন। অ্যাকচুয়ালি সবার কাছে একটাই কথা বলা থাকবে, সেটা হলো আমরা এখন থেকে বি ইউনিটের 16টা এমসিকিউ কোশ্চেন সলভ করব যেটা লাস্ট ইয়ারে এসেছিল, এবং সবাই দেখি কার কয়টা হয় শেষে আমাদের অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। ওকে, ফার্স্ট কোশ্চেন নাম্বার 1 যেটা ছিল উই হ্যাভ নট বিন গিভেন কেপ আপডেট অন দ্য পেশেন্টস কন্ডিশন। ওকে, অপশন 4টার মধ্যে আমরা যদি খেয়াল করি, আমরা যখন কোনো পেশেন্টের আপডেট নিতে যাই তখন আমরা কি বলি, কোনো আপডেট আছে এই টাইপের বলে, তাহলে ওই ক্ষেত্রে কোনো ইংলিশের ক্ষেত্রে আমরা ইউজ করি এনি। আর বাকি অপশনগুলোর দিকে যদি আমরা তাকাই, সামের পর আমরা অ্যাকচুয়ালি প্লুরাল ইউজ করি, সো প্লুরাল এখানে নেই, আপডেট সিঙ্গুলার, সো এখানে সামটা ইউজ হবে না। আর বি নাম্বার অপশনে তো নাম ছিল, এটা সবার আগে বাদ। আর ডি নাম্বার অপশনে মাছটা একটা অ্যাকচুয়ালি আনকাউন্টেবল নাউনের আগে বসে, সো আপডেটের জন্য মাছ হবে না। আমরা বাংলা অর্থের ক্ষেত্রে যদি বলি কোনো আপডেট আছে কিনা, সো সো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই এনি দিয়ে অ্যান্সার করি। সো তানভীর কারেক্ট অ্যান্সার এখানে আমরা এনি ইউজ করব, এনি আপডেট। হ্যাঁ ভাই, আমরা স্ক্রিনও দেখতে পাচ্ছি কারেক্ট হ্যাঁ, অ্যান্সারটা হচ্ছে কারেক্ট এনি। অ্যান্সার এনি আসছে।
এবং ওকে, আপনি যদি খেয়াল করে থাকেন ভাইয়া, আমাদের যে স্টুডেন্টরা আছে আপনি যখন বলছিলেন তখনই আসলে সবাই এনি আনসার করা শুরু করে দিয়েছিল। হ্যাঁ, সো আমরা বুঝতেই সবাই পারতেছি যে সি আমাদের দিচ্ছে। স্টুডেন্টরা হ্যাঁ, মোটামুটি কনসার্ন এবং তারা মোটামুটি পারে, ভেরি তাদের গুড। মোটামুটি কমন সেন্স বেশ ভালো। এবং একটা জিনিস আমি সবসময় বলি যে ইংলিশ ইজ অল অ্যাবাউট কমন সেন্স। তোমার যদি মোটামুটি কমন সেন্স থাকে তুমি বেসিক্যালি দেখবা যে অর্ধেকের বেশি কোয়েশ্চেন তুমি নিজে নিজেই আনসার করতে পারতেছো। তোমার আসলে বিশেষ সহায়তার প্রয়োজন হচ্ছে না বা বিশেষ জিনিস চিন্তা ভাবনাও করা লাগতেছে না। সো এরই ধারাবাহিকতায় আমরা 2 নাম্বার কোয়েশ্চেনটাই চলে যাই। আবারও যারা যারা কমেন্ট বক্সে আছি দ্রুত কমেন্ট করে আনসার গুলো করে ফেলি। বাপি ভাইয়া। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 2, দেয়ার ইজ এ লিবারেশন স্কাল্পচার আর্টস বিল্ডিং অফ দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা। অ্যাকচুয়ালি কলা ভবন, যেটা কলা ভবনের ওইখানে যে একটা লিবারেশন স্কাল্পচার আছে, যেটাকে আমরা বাংলায় অপরাজেয় বাংলা বলি, ওই অপরাজেয় বাংলাটা অ্যাকচুয়ালি কলা ভবনের কোন দিকে আছে এটি কোশ্চেনে বোঝাতে চেয়েছে। আমরা যদি অপশন গুলো দেখি, অপশন নাম্বার এ তে বলেছে বিফোর, আগে। অপশন নাম্বার বি, ইন ফ্রন্ট অফ, দ্যাটস মিন সামনে। অপশন নাম্বার সি, বিসাইড, পাশে। এট দ্য ব্যাক মানে পিছনে। অ্যাকচুয়ালি কলা ভবনের সামনে, কোনো ভবনের সামনে স্কাল্পচার গুলা স্থাপিত করা হয়। সো অপরাজেয় বাংলাটা যেহেতু সামনে আছে, তাহলে আমরা সামনের জন্য অপশন নাম্বার বি টাই সিলেক্ট করবো, ইন ফ্রন্ট অফ। এখানে যদি কেউ বলি যে অপশন নাম্বার 4 কেন হলো না, অ্যাকচুয়ালি পিছনে তো হয় না। আর যদি 4 নাম্বারে দেখি আমরা, এখানে একটা গ্রামাটিক্যাল মিস্টেক আছে, যেটা হলো এট দ্য ব্যাক হয় না, এট দ্য ব্যাক অফ লাগবে যদি এটা হতো। ওকে, সো কারেক্ট অ্যান্সার হবে ইন ফ্রন্ট অফ। দ্যাটস মিন আর্টস বিল্ডিং এর সামনে এই স্কাল্পচারটা, যেটাকে আমরা বাংলা অপরাজেয় বাংলা নামে অনেকে চিনে থাকি। ওকে, এক্স্যাক্টলি ভাই, আপনি যদি স্ক্রিনেও দেখে থাকেন সবাই আসলে কমেন্ট করছে। সবাই অ্যান্সার রেজওয়ানা বি কোহলি দিচ্ছে। কমেন্ট করেছে অপশন বি, মোহাম্মদ ইমরান কমেন্ট হ্যাঁ, করেছে অপশন বি, রোজা ইসলাম কমেন্ট করেছে অপশন বি, শেখ সুমাইয়া কমেন্ট করেছে অপশন বি, তারপরে আজিজা হক কমেন্ট করেছে অপশন বি। সো আমরা বুঝতে পারছি স্টুডেন্ট আমাদের সাথে আছে এবং তারাও পারতেছে। সো গুড। দ্যাটস মিন ওরাও আমরা পারে। দেখতে, রাইট, গুড। এক্স্যাক্টলি ভাই। তো আমরা যেটা হ্যাঁ, দেখতে চাই সেটা হচ্ছে 16টার ভিতরে 16টা কোয়েশ্চেনই কারা কারা পারবা, এটা আমরা দেখতে চাই। তো প্রথমেই একটা কথা বলে রাখি, অনেস্ট হইতে হবে। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। না পেরে বলে বলবো না যে 16টা পারছি। তো সহজ সহজ কোয়েশ্চেন, আমরা আশা করতেছি তোমাদের মধ্যে অনেকেই 16টা পারবা। তো যারা যারা 16টা পারবা তাদের জন্য শুভ ভাইয়া পুরস্কার দিবে। যদিও শুভ ভাইয়া নাই, কিন্তু শুভ ভাইকে আমরা মাঝে মাঝে কমেন্ট করতে দেখতেছি। তো সবাই শুভ ভাইয়ের কাছে চাবা যদি তুমি 16টা কারেক্ট করতে পারো। তো অবশ্যই কমেন্ট করতে হবে, কোনোটার কমেন্ট মিস করা যাবে না। আমরা চলে আসছি কোয়েশ্চেন নাম্বার 3 তে। এবং কোয়েশ্চেন নাম্বার 3 এর দিকে যদি তুমি তাকাও তাহলে তুমি দেখবা যে জিনিসটা নিয়ে আমি শুরুতেই কথা বলেছিলাম সেটা জানি কি ছিল, ইএফটি, অর্থাৎ ইয়েস। ইংলিশ ফর টুডে। আমাদের ইংলিশ ফর টুডে পড়তে হবে। ইংলিশ ফর টুডের কোনো বিকল্প নাই যদি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে চান্স পেতে চাও এবং এখানে একটা ভালো সাবজেক্ট অর্জন করতে চাও। আমরা স্ক্রিনে এই মুহূর্তে যে কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছি এটা সরাসরি ইএফটি থেকে এসেছে। তোমরা জানো তোমাদের একটা চ্যাপ্টার আছে, যে চ্যাপ্টারটার নাম হচ্ছে ওয়াটার ওয়াটার এভরিওয়্যার, যেখানে আমরা ঢাকাবাসীরা বুড়িগঙ্গার সাথে কত নির্যাতন করতেছি, কত অত্যাচার করতেছি সেটা নিয়ে লেখা হয়েছে। সেই কবিতাটার সেই গল্পটার বা সেই চ্যাপ্টারটার একদম শুরুতেই একটা ছোট্ট কবিতা আছে। সেই কবিতাটা আসলে কোন ধরনের কবিতা সেটাই হচ্ছে এখানকার কোয়েশ্চেন। তোমরা যারা মোটামুটি ইএফটি পড়ছো আমি আশা করি তোমরা এই জিনিসটা পারবা। তো দ্রুত কমেন্ট করে ফেলো, আমি দেখতে চাচ্ছি। অলরেডি অনেকগুলো কমেন্ট দেখছি। মাইশা সামিয়া লিখেছে অপশন বি। আচ্ছা, এদিকে অপশন বি, চিন্তা করে দেখো তো। আহ ওমর লিখেছে অপশন ডি। আচ্ছা, তারপরে আর কাকে দেখতে পাচ্ছি, ফাহিম লিখেছে অপশন ডি, বিক্রম ভট্টাচার্য হান্ড্রেড লিখেছে পার্সেন্ট অপশন ডি 100%। তারপরে নাফিস লিখেছে অপশন ডি, তারপরে আফরিন লিখেছে অপশন ডি। সো আমি অনেকেটাই দেখতে পাচ্ছি অপশন ডি লিখছে, আবার অনেকে আবার অপশন বিও লিখছে। আলী আকবর খান লিখেছে অপশন বি, রোজা ইসলাম লিখেছে অপশন ডি। সো বেসিক্যালি আমরা যেটা দেখতে পাচ্ছি ডি আর বি এর ভিতরে একটা কনফিউশন দেখা যাচ্ছে। সো বেসিক্যালি ভাইয়া যারা ডি আনসার করছো তোমাদের সবাইকে জানাই কংগ্রেচুলেশন। আর যারা বি আনসার করছো, এটা কি বি? যেটা বলছি ভাইয়া, ইন্টারমিডিয়েটে হয়তো ফাঁকিবাজি করছো, করছো যা হওয়ার হয়ে গেছে, এখন আর ফাঁকিবাজি করা যাবে না। ভাই বইটা একটু খুলতে হবে, বইটা একটু পড়তে হবে, এটা হুবহু বইয়ের কোয়েশ্চেন। সো বইয়ের কোন জায়গা থেকে আসছে সেটাতে যাওয়ার আগে আমি যদি একটু কবিতা মানে এই কোয়েশ্চেনটা নিয়ে আলোচনা করি। এখানে লেখা আছে কোলেরিজ পোয়েম দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার ইজ আ ড্যাশ। এখানে 4টা অপশন আছে, সেটা হচ্ছে লিরিক, সনেট, ওড আর ব্যালাড। লিরিক মানে হচ্ছে এমন কোন পোয়েম যেটাকে আসলে সাধারণত মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সাথে আমরা সাথে বাজানো হয় বা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ইউজ করে সেটা গাওয়া হয়। সেকেন্ডলি আছে সনেট, সনেট মানে চতুর্দশপদী কবিতা। থার্ডে লেখা আছে ওড, ওড মানে হচ্ছে এমন কোন কবিতা যেটাতে কোনো কিছুর কীর্তন করা হয়, মানে কোনো কিছুর প্রশংসা করা হয়। আর লাস্ট হচ্ছে ব্যালাড, ব্যালাড মানে হচ্ছে এমন কোন কবিতা যেটা দিয়ে কোনো কিছুর প্রশংসা, সরি, ব্যালাড হচ্ছে এমন কোন কবিতা যেটা দিয়ে কোনো ঘটনা বর্ণনা করা হয়। তো দ্য রাইম অফ এনশিয়েন্ট মেরিনার এই কবিতাটা দিয়ে একটা ঘটনা বর্ণনা করা হয়েছিল না, যে একটা অ্যালবার্ট্রোস পাখি ছিল, ওটাকে মেরে ফেলছিল, পরে ওই জাহাজটা আর পানি পায় না, পানি পায় না, পানি পায় না। তো এটাই ছিল আমার একটা গল্পটা। তো ওই কবিতাটা দিয়ে বেসিক্যালি একটা গল্প প্রকাশ করা হয়েছিল বা একটা গল্প ব্যাখ্যা করা হয়েছিল। সেই কারণে এই জিনিসটাকে বা এই কবিতাটাকে একটা ব্যালাড বলা হয়। তো তুমি যদি ব্যালাডের এত ব্যাখ্যা নাও জানো,
কোনো সমস্যা নাই, আমি যেন কি বলছি, ইএফটি পড়তে হবে, ইংলিশ ফর টুডে পড়তে হবে। তুমি যদি ইএফটি ভালো মতো পড়ে থাকো তাহলে তুমি দেখবা এই জিনিসটা একদম ইএফটি থেকেই সরাসরি আসছে। খেয়াল করে দেখো, তোমাদের যে চ্যাপ্টারটা আছে ওয়াটার ওয়াটার এভরিওয়্যার, সেই চ্যাপ্টার থেকে আমি এই স্ক্রিনশটটা কালেক্ট করছি। এখানে সরাসরি লেখা আছে কোলেরিজেস পোয়েম আ বালাড। সো বেসিক্যালি তুমি যদি ব্যালাড মানে কি এটা নাও জানো, স্টিল তোমার আসলে এই কোশ্চেনটা পারা উচিত, কারণ এই কোশ্চেনটা সরাসরি টেক্সট বুক থেকে আসছে। সো আমাদের কি করতে হবে, টেক্সটটা ভালো মতো পড়তে হবে, এবং যদি আমরা টেক্সট বুক ভালোভাবে পড়ে থাকি, যেটা আমরা ম্যাক্সিমাম স্টুডেন্টই করেছি, সেক্ষেত্রে আমাদের স্টুডেন্টটা সেক্ষেত্রে আমরা সবাই জানি আমাদের কারেক্ট অ্যান্সার থেকে, কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন ডি। আমরা যেহেতু এই কোশ্চেনটা মোটামুটি বুঝতে পেরেছি, কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আমরা মুভ অন করতেছি কোশ্চেন নাম্বার 4 এ। কোশ্চেন নাম্বার 4 এ যদি আমরা দেখি, কোশ্চেন নাম্বার 4 এ আমাদেরকে একটা সেন্টেন্সকে রিপোর্টেড ফর্মে চেঞ্জ করতে বলছে। আচ্ছা, রিপোর্টেড ফর্মে চেঞ্জ করা মানে কি? রিপোর্টেড ফর্মে চেঞ্জ করা মানে হচ্ছে ন্যারেশন চেঞ্জ করা। সো আমাকে কি করতে বলেছে এখানে? আমাকে এখানে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, ইনডাইরেক্ট স্পিচ, ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে বানাতে বলছে। তো আমার এখানে কোয়েশ্চেনটা কি ছিল? কোয়েশ্চেনটা ছিল, শি সেড টু মি, হোয়াই ডোন্ট ইউ কাম অন মন্ডে। আচ্ছা, যদি আমি কোয়েশ্চেন ভাবে দেখতে পারবা, এটা কি একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স না? আচ্ছা, এটা যেহেতু একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে আমরা সবাই জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেইড ভার্ব পরিবর্তিত হয়ে যেন কি হয়? ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেইড ভার্ব পরিবর্তিত হয়ে হয় আস্কড। সো আমরা যদি চারটা অপশন খেয়াল করে দেখি, অপশন সি তে আস্কড আছে, অপশন ডি তে আস্কড আছে। সো আমার আনসার হবে অপশন সি অথবা অপশন ডি, এর মধ্যে যে কোনো একটা। সো তোমরা যারা বসে আছো, বসে থাকা তো যাবে না, আমি ব্যাখ্যা করছি, তোমরা দ্রুত কমেন্টে জানাই ফেলো যদি তোমরা পারো। অনেকেই জানাচ্ছ, বাকিটাও দ্রুত জানিয়ে ফেলো। আচ্ছা, সো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা সেইড ভার্বের পরিবর্তে যেটা ব্যবহার করি সেটা হচ্ছে আস্কড। সো আস্কড আছে কোন কোন অপশনে? অপশন সি তে আস্কড আছে এবং অপশন ডি তে আস্কড আছে। সো আমি যদি অপশন সি এবং অপশন ডি এর দিকে তাকাই, অপশন সি তে লেখা আছে শি আস্কড মি হোয়াই আই ডিড নট গো অন মন্ডে, আর অপশন ডি তে লেখা আছে শি আস্কড মি নট টু গো দ্যাট ডে। আমরা যদি খেয়াল করে থাকি বা আমাদের যদি মনে থাকে ঠিক মতো, তাহলে আমরা জানবো ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি WH ওয়ার্ড থাকে তাহলে আমরা কনজাংশন হিসাবে WH ওয়ার্ডটাকে ইউজ করি। তো এখানে কি এটা WH ওয়ার্ড আছে না, হোয়াই? তাহলে আমাদের কনজাংশন হিসাবে কোনটা ইউজ করতে হবে? কনজাংশন হিসাবে ইউজ করতে হবে হোয়াই। অপশন সি তে হোয়াই আছে, বাট অপশন ডি তে তো হোয়াই নাই। তো সেই কারণে অপশন ডি ইনকারেক্ট। আমার কারেক্ট আনসার হচ্ছে অপশন সি। আমি যদি একটু চ্যাট বক্সের দিকে তাকাই, তাহলে আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকেই অপশন সি অ্যান্সার করেছো। আলী আকবর খান লিখেছে অপশন ডি, সুমাইয়া আক্তার লিখেছে অপশন ডি, রেজওয়ানা শহীদ লিখেছে অপশন ডি, মোহাম্মদ বিল্লাহ লিখেছে অপশন ডি, মোহাম্মদ তৌফিক হাসান লিখেছে অপশন সি। তোমরা সবাই আসলে অপশন সি লিখছো, সো ভেরি গুড। সো তোমরা যেহেতু পারো, এবং আই গেস আমি মোটামুটি বুঝাইতেও পারছি, তোমরা সরাসরি কারেক্ট অ্যান্সারটাই চলে যাচ্ছি। হ্যাঁ, কারেক্ট অ্যান্সারটা হচ্ছে অপশন সি। যদি ফার্দার কোনো কমেন্ট থাকে বা ফার্দার কোনো কোয়েশ্চেন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আমরা তোমাদের কোয়েশ্চেন গুলোর অবশ্যই সলিউশন করার চেষ্টা করবো। সো মুভিং অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 5। সো বাপি ভাইয়া বলবো তোমাদের কোয়েশ্চেন নাম্বার 5টা। সো বাপি ভাইয়া। তানভীর, কোশ্চেন নাম্বার 5 অ্যাকচুয়ালি আসছে হলো ভোকাবুলারি বেসড কোশ্চেন। এটা একটা সিনোনিম জানতে চেয়েছে আমাদের কাছে। এই কোশ্চেনে দ্য ওয়ার্ড এমানসিপেশন মিনস, অ্যাকচুয়ালি আমরা সবাই জানি এমানসিপেশন মানে হলো স্বাধীনতা। দ্যাটস মিন এখানে আমরা চারটা অপশনের দিকে যদি তাকাই, অপশন এ তে অ্যাডভোকেট, অ্যাডভোকেটের অর্থ হলো সমর্থন করা। অপশন বি তে আছে ফ্রিডম অর লিবারেশন। আচ্ছা, অনেকের কোশ্চেন জাগতে পারে মনের মধ্যে যে দুইটা অপশন দিল এখানে কিভাবে? অ্যাকচুয়ালি এখানে দুইটা অপশন দেয় নেই, এটা হলো দুইটা সেটের দুইটা অপশন। একটা সেটে দিয়েছিল ফ্রিডম আর একটা সেটে দিয়েছিল লিবারেশন ঢাকা ইউনিভার্সিটিতে। সো আমরা দুইটা অপশনই একসাথে নিয়ে এসেছি, অপশন বি তে ফ্রিডম এন্ড লিবারেশন, যেটা মানে হলো স্বাধীনতা। সো অলরেডি সবাই জেনে গিয়েছে যে অর্থটা কি। সিনোনিমটা হবে এমানসিপেশনের জন্য ফ্রিডম অথবা লিবারেশন। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি কমেন্টে সবাই অপশন বি অ্যান্সার করছি। ওকে, ভেরি গুড। আমি জানি এখানে অনেক ট্যালেন্ট স্টুডেন্ট আছে, সবাই ট্যালেন্ট, সো যে কারণে সবাই পারছি। আচ্ছা, অপশন সি তে দেখবো আমরা এঙ্গেজ। এঙ্গেজ, এগুলোর অর্থগুলো আমরা জেনে রাখি যাতে ভবিষ্যতে আমাদের কাজে লাগে আর কি। এঙ্গেজের অর্থ হলো কোনো কিছুতে যুক্ত হওয়া। আর পোর্ট্রেট, পোর্ট্রেট বলতে কোনো চিত্রকল্প বোঝাচ্ছে, মানে ড্রয়িং টাইপের, আর্ট টাইপের। ওকে, সো কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার বি, ফ্রিডম অথবা লিবারেশন। আর অ্যাকচুয়ালি ভোকাবুলারি গুলো কোন জায়গা থেকে আসে এটা সবার জানতে হবে। এর আগে আমরা সি ইউনিট, ডি ইউনিট যেগুলোই পড়েছিলাম, সি ইউনিট, ডি ইউনিট অ্যাকচুয়ালি ইংলিশ ফর টুডে এর উপর আমরা তেমন জোর দিই না, কারণ এখান থেকে তেমন কোশ্চেন হয় না।
তবে বি ইউনিটের জন্য কিন্তু বারবার তানভীর একটু আগেও বলতেছিল যে বি ইউনিটের জন্য ইংলিশ ফর টুডে খুবই ইম্পর্টেন্ট। সো সবার উদ্দেশ্যে বলছি, যারা বি ইউনিটের আছে তাদের উদ্দেশ্যে একটু বেশি করে বলছি যে তোমাদের ইংলিশ ফর টুডে অবশ্যই ভালো করে পড়তে হবে, কারণ ইংলিশ ফর টুডে থেকেই বেশিরভাগ কোশ্চেন আসে। আজকে সবগুলো কোশ্চেন যদি তুমি একবার অ্যানালাইসিস করে দেখো, দেখবা ইংলিশ ফর টুডে থেকেই বেশি কোশ্চেন আছে। যেমন এই যে এমানসিপেশন, এই কোশ্চেনটা, এই ভোকাবুলারিটা আসছে হলো তোমাদের যে বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণ ছিল একটা, ওই ভাষণ থেকে। ওই ভাষণে একটা একবারে শেষের লাইনেই লেখা ছিল, যেটা আমাদের স্ক্রিনে আসতেছে, দেখো এখানেই এমানসিপেশন কথাটা ছিল। সো ওইখান থেকে এমানসিপেশন কথাটা আসা। সো অবশ্যই আমাদেরকে ইএফটি ইংলিশ ফর টুডে ভালো করে পড়তে হবে, যাতে সবগুলো কোয়েশ্চেন ভালোভাবে অ্যান্সার করা যায়। ওকে, নেক্সট কোশ্চেন যদি আমরা দেখি, কোশ্চেন নাম্বার 6 এ লেখা আছে চুজ দ্য সেন্টেন্স উইথ দ্য কারেক্ট পাংচুয়েশন। এটা অ্যাকচুয়ালি পাংচুয়েশন থেকে আসা কোশ্চেন, তবে এই কোশ্চেনটা খুবই ইজি কোশ্চেন ছিল, যেটা আমরা সলভ করতে পারি অন্য আইটেমের মাধ্যমে। ফর এক্সাম্পল, আমরা অনেক সময় মডিফায়ারের মধ্যে দেখেছিলাম অ্যাপোজিটিভ। ওই অ্যাপোজিটিভে আমরা যেটা দেখতাম যে একটা সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে যদি অতিরিক্ত কোনো ইনফরমেশন আমরা অ্যাড করি, সেখানে অবশ্যই দুইটা কমা দিয়ে আমরা অ্যাড করি। সেটা হলো সাবজেক্টের পরে একটা কমা দিয়ে এবং ভার্বের আগে একটা কমা। ঠিক সেম এই সেন্টেন্সটার দিকে যদি আমরা চারটা অপশনের দিকে সবাই তাকাই, দেখি অপশন নাম্বার এ তে আছে মাই আন্ট হু লিভস ইন সিলেট ইজ আ ডক্টর। দ্যাটস মিন আমার আন্ট হলো একজন ডক্টর, তার সম্পর্কে আমি অতিরিক্ত একটা ইনফরমেশন দিচ্ছি, সেটা হলো কি হু লিভস ইন এ সিলেট। এই অ্যাপোজিটিভটা অনেক সময় কোনো ওয়ার্ড দিয়েও হতে পারে, আবার অনেক সময় ক্লজ দিয়েও হয়। এখানে অ্যাকচুয়ালি ক্লজ দিয়ে বোঝাচ্ছে। সো আমরা এই ক্লজটাকে টোটালি সেপারেট করার জন্য মাই আন্টের পরে একটা কমা দিব সাবজেক্টের পর, এবং ভার্বটা ছিল ইজ। এই ইজ ভার্বের ঠিক আগে আরেকটা কমা দিব, কারণ অ্যাপোজিটিভটাকে আমরা হু লিভস ইন সিলেট এই ক্লজটাকে আমরা অ্যাপোজিটিভ আকারে দেখানোর জন্য। সো আমরা যদি তাকাই অপশন এ বি সি ডি, চারটা অপশনের মধ্যে এরকম অপশন আছে শুধুমাত্র অপশন নাম্বার বি এবং অপশন নাম্বার সি তে। কিন্তু তোমরা যদি খেয়াল করো একটা জিনিস দেখতে পারবো, অপশন নাম্বার সি তে কিন্তু ইজের পরে কমাটা চলে গেছে। আমাদের কথা ছিল সাবজেক্টের পরে কমা বসবে এবং শেষের যে ভার্বটা ওটার আগে কমা বসবে। সো অপশন নাম্বার সি টা এই জন্য ইনকারেক্ট। সো কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার বি। ওকে তানভীর। হ্যাঁ ভাই, আমরা স্ক্রিনও দেখতে পাচ্ছিলাম মোটামুটি সবাই অপশন নাম্বার বি আনসার করছে। সো বেসিক্যালি সবাই আমাদের হ্যাঁ, সাথে আছে, এবং আজকে যেটা মনে হচ্ছে যে 16টা কোয়েশ্চেন কে কারেক্ট করতে আজকে মনে পারবে হয় 16টা সেইটা সবাই দৌড়ে পারবে, অনেকেই এবং আগে আছে। হ্যাঁ, এবং শুভর আজকে ভালোই একটা যাবে, হ্যাঁ, শুভ ভাই রেডি হয়ে প্রতিযোগিতার যান। জন্য রেডি। হ্যাঁ, আপনার আজকে অনেক অনেক পুরস্কার টুরস্কার দেওয়া লাগবে। তো শুভ ভাই মেন্টালি প্রিপেয়ার্ড হন। শুভ ভাই কমেন্ট বক্সে আছে মনে হচ্ছে। তো শুভ ভাই জানান আপনি আসলে রেডি হচ্ছেন কিনা বিকাশ টিকাশ নিয়ে। তো আমরা যদি কোয়েশ্চেন নাম্বার 7 এ মুভ অন করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ফ্রেজ দেওয়া আছে এবং আমাকে জিজ্ঞাসা করেছে এই ফ্রেজের মিনিংটা কি। আবারও বলতেছি, যারা যারা পারি তাড়াতাড়ি দ্রুত কমেন্ট বক্সে আনসারটা লিখে ফেলি যতক্ষণ আমি এক্সপ্লেন করতে থাকি ব্যাপারটা। সো কোয়েশ্চেন যেটা, সেটা হচ্ছে ইন দ্য সেন্টেন্স দ্য রেস্কিউয়ার স্ন্যাচ দ্য চিলড্রেন ফ্রম আ পারফেক্ট স্ট্রম দা আন্ডারলাইন ফ্রেজ মিনস। তো অর্থাৎ যে ফ্রেজটার নিচে আন্ডারলাইন করা আছে সেই ফ্রেজের অর্থ কি, সেই অর্থটা আমাদের কাছে জানতে চাচ্ছে। আচ্ছা, যদি আমরা দেখি অনেকেই কমেন্ট করা শুরু করে দিয়েছো। সানজিদা সামি লিখেছে বি শিওর, হাসিবুল ইসলাম উৎস লিখেছে বি, অর্পাল লিখেছে বি। অনেকের কাছ থেকে বি লিখতে যাচ্ছে। একজন লিখছে শুভ ভাই গিফট রেডি করেন। আচ্ছা ঠিক আছে, তোমার কিন্তু 16টা কারেক্ট দিতে হবে। ভাই গিফট রেডি করতেছে, তুমি তাড়াতাড়ি 16টা থেকে দেখতে পাচ্ছি কারেক্ট অ্যান্সার তারা অপশন বি দাগাচ্ছে বা অপশন বি বলতেছে। সো ভেরি গুড, তোমরা কমেন্ট করতে থাকো। কমেন্ট করতে করতে আমি এটা নিয়ে একটু কথা বলি। কোয়েশ্চেনে যেটা ছিল, যে ফ্রেজটা নিয়ে কোয়েশ্চেন আলোচনা করা হচ্ছে, সেই ফ্রেজটা হচ্ছে স্টর্ম। আচ্ছা, যখনই আমরা কোনো ফ্রেজ নিয়ে, কোনো ইডিএম নিয়ে, কোনো প্রভাব নিয়ে আলোচনা করি, আমরা আক্ষরিক অনুবাদ করার চেষ্টা করি না, রাদার ভাবানুবাদ করার চেষ্টা করি। সো রেস্কিউয়ার্স অর্থাৎ যারা আমাদেরকে রেস্কিউ করে, যারা উদ্ধারকারী থাকে, তাহলে উদ্ধারকারীরা একটা বাচ্চাকে বাঁচালো, তা উদ্ধারকারীরা বাচ্চাকে কোথা থেকে বাঁচাবে? অবশ্যই কোনো একটা বাজে সিচুয়েশন থেকে বাঁচাবে, বা অবশ্যই কোনো একটা খুবই খারাপ সিচুয়েশন থেকে বাঁচাবে। কমন সেন্স থেকে আমরা এটা আনসার করতে পারি। তাহলে এই লাইনটার মানে হচ্ছে উদ্ধারকারীরা বাচ্চাটাকে একটা খুবই খারাপ সিচুয়েশন থেকে রক্ষা করলো। তাহলে খারাপ সিচুয়েশনের ইংলিশটা আমরা কি বলতে পারি? খারাপ সিচুয়েশনের ইংলিশটা হতে পারে দা ওয়ার্স্ট সিচুয়েশন, যেটা আমরা দেখতে পাচ্ছি কোথায়, সেটা আমরা বিতে। এবং আমরা এটাও দেখতে পাচ্ছি কমেন্ট বক্সে তোমরা অনেকেই লিখতে পারতেছো অপশন বি। তো যেহেতু সবাই লিখতে পারতেছো অপশন বি, তাহলে এখানে আই গেস বেশি এক্সপ্লেইন করার কিছু নাই, তোমরা সবাই কারেক্ট। কারেক্ট হচ্ছে অপশন বি। শুভ ভাই একটা কমেন্ট করেছেন, আমরা দেখতে পাচ্ছি। শুভ ভাই জানি কি লিখছে, কে যেন আমার থেকে গিফট চায়। সহজ প্রশ্ন পারলে শুভ ভাই গিফট দেয় না, পারলে বাংলা ক্লাসের সব কারেক্ট করে দেখায়। আচ্ছা, শুভ ভাই চ্যালেঞ্জ করছে তোমাকে, যে গিফট চাইছিলা বাংলা ক্লাসের সবকিছু কারেক্ট করতে হবে। তো তোমরা হয়তো জানো, শুরুতেই আমি বলছিলাম বি ইউনিটের যে বাংলা প্রশ্নটা আছে, বি ইউনিটের বাংলা প্রশ্নের আলোচনা নিয়ে এবং প্রস্তুতি নিয়ে আমরা আসবো আগামী মঙ্গলবার আর রাত 9টায়। তো তোমরা অবশ্যই টিউন ইন করবা আমাদের বাংলা
বিষয়ক যে প্রস্তুতি এবং বাংলা বিষয়ক যে আলোচনা সেটাই অংশগ্রহণ করার জন্য। আমরা সবাই জানি যে ইংরেজি যেমন আমাদের জন্য সবার জন্য এটা আতঙ্কের নাম থাকে, ঠিক তেমনি বাংলাও এরকম একটা আতঙ্কের নাম থাকে। সবার জন্য আতঙ্ক নাকি জানি না, বাট এটলিস্ট শুভ ভাই আর আমার জন্য বাংলা অনেক আতঙ্কের নাম ছিল। বাংলা ভাই পারতাম না কিছু। সো বেসিক্যালি তোমাদেরও যদি বাংলায় সমস্যা থেকে থাকে, সেই সমস্যার সমাধান করতে চাও, তাহলে অবশ্যই আমাদের সাথে যুক্ত হবে ইনশাআল্লাহ মঙ্গলবারে। সো এই কথায় পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। পরবর্তী কোশ্চেন আবারও ইংলিশ ফর টুডে থেকে একটা কোশ্চেন দেখতে পাচ্ছি, যেটা বলছি ভাইয়া বি ইউনিটে পরীক্ষা দিবা তাহলে ইএফটি পড়বা। ইএফটি থেকে আরো একটা কোয়েশ্চেন লেখা আছে, দ্য পোয়েট উইলিয়াম ব্লেক হ্যাজ কম্পেয়ার্ড দ্য স্কুল বয় টু ড্যাশ। অর্থাৎ এটাও তোমাদের ইএফটি থেকে অর্থাৎ ইংলিশ ফর টুডে থেকে আসা একটা কোয়েশ্চেন। আর তোমাদের বইতে একটি কোয়েশ্চেন আছে স্কুল বয় নিয়ে, যেটা লিখেছেন উইলিয়াম ব্লেক। করতেছি তোমরা কবিতাটা পড়ছো, তো যদি তোমাদের কবিতাটা পড়া থাকে তাহলে দ্রুত কমেন্ট বক্সে লিখে ফেলো যে উইলিয়াম ব্লেক স্কুল বয়কে কিসের সাথে তুলনা করেছিল, প্রিজনারের সাথে, গ্রেট স্কলারের সাথে, নাকি কেজ বার্ডের সাথে, নাকি ব্রেভ ওয়ারিয়রের সাথে। তো যারা যারা জানে দ্রুত কমেন্ট করে ফেলি। আমরা দেখতে পাচ্ছি রিয়াদুল ইসলাম রিফাত কমেন্ট করেছে অপশন সি। আচ্ছা, ঐশী কমেন্ট করেছে অপশন সি। রেজওয়ানা শৈলী কমেন্ট করেছে অপশন সি। পার্থ কমেন্ট করেছে অপশন সি। সায়রা সেজুতি কমেন্ট করেছে অপশন সি। রিফাত কমেন্ট করেছে অপশন সি। তানাজ কমেন্ট করেছে অপশন সি। তারিক কমেন্ট করেছে অপশন সি। উৎস কমেন্ট করেছে অপশন সি। মরিয়ম কমেন্ট করেছে অপশন সি। তন্ময় অপশন সি কমেন্ট করেছে। অর্ক অপশন সি কমেন্ট করেছে। ড্যাম ম্যান, তুমি তো সবাই। প্রিয়া চক্রবর্তী কমেন্ট করেছে অপশন সি। অপর্ণা কমেন্ট করেছে অপশন সি। নাফিসা কমেন্ট করেছে, মাইশা সামিয়া করেছে অপশন সি। দীপ কমেন্ট করেছে অপশন সি। সবাই যেহেতু পড়ে তাহলে তো আলোচনার কিছু নাই। যদি তোমার মাথায় এই চিন্তা থেকে থাকে, আচ্ছা এই কবিতা কি কোথাও ছিল বইতে? হ্যাঁ ভাই, কবিতাটা বইতে ছিল। যদি এই কোশ্চেন থেকে থাকে, কবিতার থেকে কোশ্চেনটা আসলো, তোমার কোশ্চেনের আনসার দেওয়ার জন্য কবিতার যেই প্যারাটা থেকে কোশ্চেনটা আসছে সেটাকে আমি মার্ক করে দিছি। তুমি যদি কবিতাটা ভালোভাবে পড়ো তাহলে তুমি কবিতা এই দুটো লাইন দেখতে পারবা, হাউ ক্যান দ্য বার্ড দ্যাট ইজ বর্ন ফর জয় সিট ইন আ কেজ অ্যান্ড সেই। সো এখানেই বলা আছে যে একটা পাখি যেটা উড়ার জন্য সৃষ্টি হয়েছে বা উড়ার জন্য জন্মাইছে, তাকে যদি কেজে বন্ধ করে রাখো তাহলে সে কি তার মনের সুখে গান গাইতে পারবে? অর্থাৎ যে মানুষ যেটার জন্য, একটা মানুষকে যদি বিকাশ লাভ করার বা বিকশিত হওয়ার সুযোগ দেওয়া না হয়, তাকে যদি একটা পাখির মতো একটা খাঁচায় বন্দি করে রাখা হয়, তাহলে তার পক্ষে বেস্ট আউটপুটটা প্রোভাইড করা সম্ভব হয় না। অর্থাৎ আমাদের কি করতে হবে, বিকশিত হওয়ার সুযোগ দিতে হবে তাদেরকে। তাদেরকে খাঁচায় বন্দি পাখির মতো আটকায় রাখা যাবে না। তো তোমরা যারা আনসার দিয়েছিলে অপশন সি, তোমরা একদম কারেক্ট আনসার দিয়েছো অপশন সি। ভেরি গুড। উইথ দ্যাট মুভিং অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 9। বাপি ভাই, তানভীর, আজকে তো যা বোঝা যাচ্ছে সবাই পারতেছে সবকিছু, কোনো ভুল আসতেছে না। শুভর আসলে গিফট নিয়ে রেডি থাকতে হবে। ওকে, ভাই নেক্সট কোশ্চেন। শুভ ভাই, শুভ ভাই একটা কমেন্ট করছে যে সবাই পারে না, সবাই প্রথম দুইটা কমেন্ট উত্তর দেয়। হ্যাঁ, এটা কিন্তু ঠিক। তোমরা অনেকেই আছে অন্যদের কমেন্ট দেখে উত্তর দাও, এটা ঠিক না। তাহলে ক্রাইটেরিয়া বানাই দিচ্ছি, মানে বাড়াই দিচ্ছি। 16টা কোশ্চেন কারেক্ট করতে হবে এবং তাড়াতাড়ি আনসার দিতে হবে, অন্যটা দেখে দেখে আনসার দেওয়া যাবে না। সো ফার্স্ট রাইট। ফার্স্ট কমেন্ট করে ফেলো। কোশ্চেন নাম্বার 9 স্ক্রিনে তাড়াতাড়ি ওকে, কমেন্ট। 9, সো বাপি ভাই, অরফিয়াস প্যারেন্ট সয়ার। আচ্ছা তানভীর, এই কোশ্চেনটাও অ্যাকচুয়ালি আসছে ইএফটি থেকে, যেটা আমরা বারবার বলছিলাম যে বি ইউনিটের বেশিরভাগ কোশ্চেন ইংলিশ ফর টুডে থেকে আসে। সো সবাই, আমি আশা রাখি এখন এই কোশ্চেনটা সবাই কমেন্টে অবশ্যই দেখে অ্যান্সার দেখ, আমরা তারপরে সলভ করি। কে কি কমেন্ট করতেছে একটু হ্যাঁ ভাই আমাকে আমরা যেটা জানাতে হবে। দেখতে পাচ্ছি, হ্যাঁ, হ্যাঁ ভাই আমরা যেটা জাকির দেখতে হোসেন, পাচ্ছি যে 16টার যে স্ট্রিক্ট সেটা এবার ভেঙে যাবে বোঝা যাচ্ছে। আশা করা যাচ্ছে। মোটামুটি সবাই সবাই 16টা ডিস্ট্রিক্ট ভাঙার জন্য একদম মোটামুটি রেডি। সবাই ইনফরমেশন দিচ্ছে যাতে 16টা ডিস্ট্রিক্ট ভেঙে যায়। সবার কাছ থেকে আমি অপশন বি দেখতে পাচ্ছি, স্ক্রিনেও তোমরাও দেখতে পাচ্ছ যে সবাই মোটামুটি অপশন বি অ্যান্সার করতেছো। অপশন বি, অপশন বি, অপশন বি, সবার কাছ থেকে অপশন বি দেখা যাচ্ছে। 16টা ডিস্ট্রিক্ট ভেঙে গেল। ভেরি গুড। আচ্ছা, একজন কমেন্ট বি এর করেছে পরে সিও অপশন করেছে। এ। আচ্ছা, আচ্ছা আচ্ছা। সাইমা আক্তার লিখেছে অপশন এ। আচ্ছা, তাহলে একজনের কাছে অপশন এ দেখলাম। আচ্ছা, আরেকজন লিখেছে অপশন এ। হ্যাঁ, মরিয়ম, সেও লিখেছে অপশন এ। দুজনের কাছ থেকে আমি অপশন এ পেলাম। বাকি সবার কাছ থেকে অপশন বি দেখতেছি। না ভাইয়া, মনে হচ্ছে তোমরা ইএফটি পড়ো না। ইএফটি ইএফটি পড়তে হবে পড়া ভাইয়া, হচ্ছে না। নাকি না কি বলেন আপনি ভাই? হ্যাঁ, ইএফটি পড়া হচ্ছে না, এটা বোঝা যাচ্ছে এই একদমই ইএফটি কোশ্চেনের পড়া হচ্ছে অ্যান্সারে। না। এবং এই কোশ্চেনের অ্যান্সারের মাধ্যমে শুভ বেঁচে গেল অনেকটা। আচ্ছা, অ্যাকচুয়ালি এই অরফিয়াস প্যারেন্ট সয়ার এই কোশ্চেনটা আসছে তোমাদের ইংলিশ ফর টুডে ইএফটি বই থেকেই। দেখো এই কোশ্চেনের মধ্যে তুমি যদি প্রথম একটা লাইন দেখো, আমাদের এখানে ডিসপ্লেতে দেখা যাচ্ছে, অরফিয়াস ওয়াজ দ্য সান অফ অ্যাপোলো অ্যান্ড দ্য মিউজ অফ পলাবিয়াস। দেখো এই লাইন থেকে আমাদের এই কোশ্চেনের অ্যান্সারটা ইজিলি সলভ করা যায় যে অরফিয়াসের প্যারেন্টস কারা ছিল। দ্যাটস এন অরফিয়াস প্যারেন্টস ওয়ার। এখানে দেখো অ্যাপোলো অ্যান্ড মুসে ক্যালিওপি। দেখো এখানে ক্লিয়ার ভাবে বলা আছে যে অরফিয়াস হলো অ্যাপোলো এবং মুসে ক্যালিওপির সান।
তাহলে আমাদের কারেক্ট অ্যান্সারটা কি হবে দেখি আমরা সবাই। অরফিয়াস প্যারেন্টস ওয়্যার, অপশন নাম্বার এতেই ছিল অ্যাপোলো এন্ড মোসে ক্যালিওপি, যেটা তোমরা বেশিরভাগই অ্যান্সার দিয়েছো জুপিটার এন্ড অ্যাথেনা, যেটা হবে না। সো বারবার বলছি আমরা ইএফটি অবশ্যই পড়তে হবে, ইংলিশ ফর টুডে ডেফিনেটলি পড়তে হবে। দেখো তুমি ইন্টারের মধ্যে ইংলিশ ফর টুডেটা তুমি 2 বছর পড়তেছো, ডেফিনেটলি এখান থেকে কিছু না কিছু কোশ্চেন অবশ্যই হবে। তো তোমাকে অবশ্যই ফোকাস করতে হবে। আর বি ইউনিটের যারা, অবশ্যই ইংলিশ ফর টুডে খুব ভালো করে এ টু জেড পড়তে হবে, কারণ এখান থেকে ভোকাবুলারি যে কোশ্চেন গুলো, অনেকগুলো ভোকাবুলারি কোশ্চেনই কিন্তু এখান থেকে আসে এবং অনেকগুলো গ্রামাটিক্যাল কোশ্চেনও এখান থেকে আসে। ওকে তানভীর, নেক্সট কোশ্চেনে আমরা যাই। কোশ্চেন নাম্বার 10 অনেক ইজি একটা কোশ্চেন, এটা আশা রাখি সবাই পারবা, সো আমিও সলভ করে দিচ্ছি। An elected member can take the decision. The underlined word is used as a or an. আচ্ছা, এখানে আন্ডারলাইন ওয়ার্ড বলতে বোঝা যাচ্ছে যে ইলেক্টেড এর কথা। ইলেক্টেড এর নিচে আমরা আন্ডারলাইন দেখতে পাচ্ছি। আমরা সবাই জানি একটা জিনিস, যে নাউন, মেম্বার তো একটা নাউন, নাউনের আগে কে বসে? অ্যাডজেক্টিভ বসে। সো নাউনকে মডিফাই করতে হলে ডেফিনেটলি অ্যাডজেক্টিভ লাগবে। সো এখানে মেম্বার যদি নাউন হয়, ঠিক মেম্বারের আগে ইলেক্টেড বসেছে, সো ইলেক্টেডটা এখানে অ্যাডজেক্টিভ। সো 4টা অপশনের মধ্যে আমরা অ্যাডজেক্টিভ অপশনটা পাচ্ছি, অপশন নাম্বার 4। সো অ্যান্সার হলো অপশন নাম্বার 4 বা ডি, অ্যাডজেক্টিভ। এটা অনেক ইজি কোশ্চেন ছিল। হ্যাঁ absolutely তানভীর। correct। এবং ভাইয়া দেখতে পাচ্ছি যে সবাই অনেক স্লো হয়ে গেছে। এত স্লো হলে তো হবে না, তোমাদের তো এমনি 16টা কোশ্চেন ছুটে গেছে, তারপর যদি তোমরা স্লো হয়ে যাও তাহলে তো হবে না। নাহিদ আক্তার লিখেছে অপশন ডি, ইতি লিখেছে অপশন ডি, বিল্লা লিখেছে অপশন ডি, রিফাত লিখেছে অপশন ডি। গুড, ফাস্ট ফাস্ট কমেন্ট করতে হবে, এত স্লো হলে সমস্যা হবে নেই, নাকি? সবাই 9 নাম্বার কোশ্চেন ডিজার্টেন হয়ে গেছে, অ্যাকচুয়ালি ওরকম কিছু নাই। দেখি আমরা তারপরে 16 না পারি, 15টা তো হতে হবে, দেখি কাদের অবশ্যই, 15টা হয়। হ্যাঁ। এক্স্যাক্টলি। এবং ওকে তোমাদের নেক্সট। এভাবে চিন্তা করতে হবে যে ব্যাপারটা হচ্ছে এটা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন সলভ করতেছি এবং আমরা এখনো এইচএসসি এক্সামই দেই নাই। সো এইচএসসি রাইট। এক্সাম দেওয়ার আগে যদি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন 14-15টাও কালেক্ট করতে পারি, দ্যাটস স্টিল আ বিশাল ভেরি গুড কিছু, ইমপ্রুভমেন্ট এন্ড ভেরি গুড রেজাল্ট, তাই না ভাবি ভাই? ডেফিনেটলি এটা খুবই একটা বড় ধরনের কিছু। ওকে নেক্সট কোশ্চেন নাম্বার 11 আমরা যাই, তানভীর। এক্স্যাক্টলি। আচ্ছা, তোমরা যদি আমাদের যে স্লাইডটা এখন স্লাইড শো হচ্ছে, সেই স্লাইড শোর নিচে যদি খেয়াল করো, তাহলে তোমরা দেখতে পারবা যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার দৌড়ে তুমি যদি নিজেকে আগায় রাখতে চাও, তাহলে তোমরা যেখানে যুক্ত হতে পারো সেটা হচ্ছে আমাদের জুম অনলাইন ক্লাস প্ল্যাটফর্মে। আমরা অনেকদিন ধরে আমাদের জুম প্ল্যাটফর্মটা চালু করেছি আমাদের ভর্তিকৃত স্টুডেন্টদের জন্য। তো অনেকেরই কোয়েশ্চেন থাকে, যারা বিশেষ করে যারা আমাদের ইতিমধ্যে ভর্তিকৃত নেই, যারা অনেকে নতুন ভর্তি হওয়ার আগ্রহ প্রকাশ করে, তাদের মাঝখানে অনেক ক্ষেত্রে এই কোয়েশ্চেনটা থাকে যে আসলে জুমে ক্লাস, অনলাইনে ক্লাস আদৌ এটা ইফেক্টিভ হবে কিনা, এখানে তো বোর্ড থাকে না, হ্যান থাকে না, ত্যান থাকে না, টাকা দিয়ে ভর্তি হবো, টাকাটা যদি পানিতে চলে যায়। তো যাদের এরকম চিন্তা থাকে, তাদের এই চিন্তাগুলোর অবসান করার জন্য আমরা তোমাদের একটা সুযোগ দিচ্ছি। সেই সুযোগটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও এইচএসসি পরীক্ষার প্রস্তুতি হোক একসাথে আমাদের সাথে লুমিনাস জুম অনলাইন ক্লাস প্রোগ্রাম। এখানে তোমরা যাতে একটা আইডিয়া পাও যে আসলে জুম ক্লাসগুলো কিভাবে অনুষ্ঠিত হয়, জুম ক্লাসগুলো আসলে ইফেক্টিভ কিনা, জুম ক্লাসে টাকা দিলে তোমাদের আসলে টাকা পানিতে যাবে নাকি তোমরা আসলে এখান থেকে একটা ভালো ফিডব্যাক পাবা, ভালো আউটপুট পাবা, এই জিনিসগুলোর আইডিয়া তোমরা যদি পেতে চাও, এই জিনিস নিয়ে তোমরা যদি একটা নলেজ গ্যাদার করতে চাও, সেই জন্যই তোমাদের একটা সুযোগ দিচ্ছি আমরা। আমাদের জুমে ক্লাসগুলো কিভাবে হয় সেটার একটা আন্দাজ পাওয়ার জন্য বা সেটার একটা আইডিয়া পাওয়ার জন্য আমরা তোমাদের জন্য রাখছি ফ্রি যাচাই ক্লাস। যে যাচাই ক্লাসে তোমরা ফ্রি রেজিস্ট্রেশন করতে পারবে। এই রেজিস্ট্রেশনটা একদম ফ্রি অফ কস্ট, তোমাদের কোনো টাকা দিতে হবে না। কোনো টাকা না দিয়ে জাস্ট শুধুমাত্র একটা ফর্ম ফিল আপের মাধ্যমে রেজিস্ট্রেশন কমপ্লিট করে তোমরা যে কাজটা করতে পারবা সেটা হচ্ছে 4 থেকে 5টা ক্লাস আমাদের সাথে করতে পারবা একদম ফ্রি, উইদাউট এনি কস্ট। এবং এই ক্লাসগুলো করার মাধ্যমে তোমরা একটা আইডিয়া পাবো যে জুম প্ল্যাটফর্মের মাধ্যমে তোমরা কিভাবে নিজেরা সার্ভিসটা আমাদের কাছ থেকে এভেইল করতে পারবা, কিভাবে তোমরা বেনিফিটেড হতে পারবা এবং কিভাবে তোমাদের ইন দ্য লং রান এই জিনিসটা তোমাদের হেল্প করতে পারবে। তো তোমরা যদি খেয়াল করে দেখো, তোমরা তোমাদের কমেন্ট সেকশনে যদি তাকাও, একটা কমেন্ট পিন করা আছে আমাদের পেজের পক্ষ থেকে, সেখানে একটা রেজিস্ট্রেশনের লিংক দেওয়া আছে। তোমরা খেয়াল করে দেখবে https://bit.ly luminous free registration। এখানে ক্লিক করে তোমরা যদি তোমাদের ইনফরমেশন গুলো ইনপুট করে দাও, তাহলে তোমরা এখানে রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলতে পারবা এবং আমাদের যে ফ্রি ক্লাসগুলো হবে সেই ফ্রি ক্লাসগুলোতে অংশগ্রহণ করতে পারবা। সো আই থিঙ্ক তোমরা এই কাজগুলো অবশ্যই তোমরা এই ক্লাসগুলোতে অবশ্যই অংশগ্রহণ করবা এবং একটা আইডিয়া নিবা যে আসলে এই ভাইয়ারা ইফেক্টিভ ওয়েতে তোমাদের হেল্প করছে কি করছে না। একজন কমেন্ট করছো যে ভাইয়া আইবিএ কোচিং করান, হ্যাঁ ভাই আইবিএ কোচিং করাই, বাট দ্য থিং ইজ এখনো আমরা অনলাইনে আইবি এর ক্লাস শুরু করিনি, বাট হ্যাঁ ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই শুরু করব। সো ভর্তি চলছে মুভিং আমাদের। অন, এক্স্যাক্টলি ভর্তি চলছে আমাদের। সো মুভিং অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 11। এখানে কি আমরা ন্যারেশনের একটা কোয়েশ্চেন সলভ করেছিলাম কিছুক্ষণ আগে, এবার আমরা ভয়েসের একটা কোয়েশ্চেন সলভ করব। শুভ এট 4 পিসেস অফ হিলসা ফিশ এট ডিনার। তোমাদের শুভ ভাই তোমাদের টাকা দিক বা না দিক, বিকাশ করুক বা না করুক,
4টা ইলিশ মাছ ঠিকই খেয়ে ফেলছে, মানে 4 পিস ইলিশ মাছ ঠিকই খেয়ে ফেলছে। তো ভাইয়া কি হবে 4 পিস ইলিশ মাছ একসাথে খেয়ে ফেলছে আমি জানি না, খাওয়ার পরেও ভাইয়ার ওজন কেন এরকম এটাও আমি জানি না। সো আই গেস ভাইয়াটার চাঁদপুরে উত্তর বাসা দিবে। তো তাই, আচ্ছা তানভীর ওর ভাইয়ার বাসা তো চাঁদপুরে বাসা। চাঁদপুর, সো ভাইয়াটা ঠিক না, আপনি খালি একা একা হিলসা ফিশ খান, আমাদের এটা ঠিক না। সো আমাদেরও ওদের হিলসা ফিশ সবাইকে দিতে নিয়ে হবে। খাবা। এক্স্যাক্টলি। সো আমরা যদি ভয়েসটা চেঞ্জ করার চেষ্টা করি, তাহলে তোমরা হয়তো একটা ওকে। জিনিস পড়ে আসছো ছোটবেলা থেকেই, যখনই আমরা ভয়েস চেঞ্জ করি অর্থাৎ অ্যাক্টিভ থেকে কোনো কিছুকে প্যাসিভ ভয়েসে নেই, তখন যেন আমরা কি করি, তখন আমাদের মেইন ভার্ব যেটা আছে অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব যেটা আছে সেটাকে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে নেই। আমি আবারও বলছি, যখনই আমরা কিছুকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে কনভার্ট করি, তখন যেন আমরা কি করি, আমরা যে মেইন ভার্বটা আছে সেই মেইন ভার্বটাকে পাস্ট পার্টিসিপলে ট্রান্সফর্ম করি, মেইন ভার্বটাকে পাস্ট পার্টিসিপলে ট্রান্সফর্ম করি। তাহলে আমরা জানি ইট, এটার পাস্ট পার্টিসিপল ফর্ম জানি কি, ইট, এট, ইটেন। তাহলে আমার আনসারে কি থাকা উচিত, আনসারে থাকা উচিত ইটেন। তাহলে আমি যদি খেয়াল করি অপশনগুলো, অপশন এ তে ইটেন নাই, অপশন বি তেও ইটেন নাই, তাহলে অপশন এ কাটা, অপশন বি কাটা, বাকি থাকলে অপশন সি এবং অপশন ডি। তুমি যদি কোয়েশ্চেনটা খেয়াল করে দেখো, কোয়েশ্চেনে লেখা আছে শুভ এট 4 পিসেস অফ হিলসা ফিশ অ্যাট ডিনার। তাহলে কোয়েশ্চেনে কি অ্যাট ডিনার কথাটা আছে না, তাহলে কোয়েশ্চেনে যেহেতু অ্যাট ডিনার কথাটা আছে, আনসারেও আমার অ্যাট ডিনার কথাটা থাকা উচিত। বাট তুমি যদি খেয়াল করে দেখো অপশন সি তে অ্যাট ডিনার কথাটা নাই। তাহলে যেটা কোয়েশ্চেনে আছে আমি কি ওটা আনসার থেকে বাদ দিয়ে দিতে পারবো? অবশ্যই না। তাহলে যেহেতু অ্যাট ডিনার কথাটা নাই, সেই কারণে আমার অপশন সিটা বাদ যাবে। তাহলে আমার কারেক্ট অ্যান্সার কোনটা হবে? কারেক্ট অ্যান্সারটা হবে হচ্ছে আমার অপশন ডি। তো আমি আবারও বলতেছি ভাইয়ারা, যখনই আমরা কোনো কিছুকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে কনভার্ট করব, আমাদের মেইন ভার্বটা যেন কি হবে, মেইন ভার্বটা হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে অর্থাৎ ভার্বের থ্রিতে। তাহলে যদি আমি ভার্বের থ্রিতে রাখতে চাই, তাহলে আমার ইট ভার্বের থ্রি যেন কি, ইট, এট, ইটেন। তাহলে আমার আনসারে কি থাকবে, আনসারে থাকবে ইটেন। অপশন এ তে ইটেন নেই, অপশন বি তে ইটেন নেই, এই কারণে অপশন এ কাটা, অপশন বি কাটা, বাকি থাকলো আমার অপশন সি এবং অপশন ডি। যদি আমি অপশন সি আর অপশন ডি খেয়াল করি, তাহলে কি দেখবো, কোয়েশ্চেনে আমার অ্যাট ডিনার কথাটা ছিল, বাট অপশন সি তে অ্যাট ডিনার কথাটা নাই। তাহলে আমার যেটা কোয়েশ্চেনে আছে সেটাকে আমি আনসার থেকে বাদ দিয়ে দিতে পারবো? অবশ্যই না। তাহলে আমার অপশন সি কাটা। সো আমার কারেক্ট অ্যান্সার কোনটা হচ্ছে, কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন ডি। সো যারা যারা অপশন ডি দিছো, ভেরি গুড, কংগ্রেচুলেশনস। তো মুভিং অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 12। কোয়েশ্চেন নাম্বার 12 এ কি আসছে, আমরা ন্যারেশন পাইছিলাম, আমরা ভয়েস চেঞ্জ পাইছিলাম, এবার আমরা কি দেখবো, এবার আমরা দেখবো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। কি আসছে, চুজ দ্য বেস্ট ইন্টারোগেটিভ ফর্ম অফ এভরিওয়ান হেটস অ্যাসিড থ্রোয়িং। তাহলে সবাই অ্যাসিড থ্রোয়িং কে ঘৃণা করে। আচ্ছা, তাহলে কি ভাই তোমাদের মনে আছে আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ট্রান্সফরমেশন করতাম না ইন্টারমিডিয়েটে? মনে আছে আমাদের নিয়মগুলা? যদি মনে থেকে থাকে তাহলে অবশ্যই তোমাদের এই জিনিসটা মাথায় থাকবে যে যখনই কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করা হয়, যদি সেন্টেন্সের শুরুতে এভরিওয়ান বা এভরিবডি থাকে, আমি আবারও বলতেছি, যখনই কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করা হয়, যদি সেন্টেন্সের শুরুতে এভরিওয়ান বা এভরিবডি থাকে, আমরা সেটাকে কি দিয়ে রিপ্লেস করি, আমরা সেটাকে হু দিয়ে রিপ্লেস করি। আমি আবারও বলতেছি, যখন কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে, অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে হয় এবং কোয়েশ্চেনে অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে এভরিওয়ান কিংবা এভরিবডি থাকে, আমরা যখন ট্রান্সফরমেশনটা করব, ট্রান্সফরমেশন অবশ্যই কি থাকতে হবে, হু থাকতে হবে। অর্থাৎ এভরিওয়ান এবং এভরিবডিকে হু দ্বারা রিপ্লেস করতে হয়। এটা হচ্ছে ডিরেক্ট একটা গ্রামাটিক্যাল রুল। সো আমরা এটার এগেইনস্টে যাইতে পারি না। সো আমাদের নিয়মটা কি, আমাদের নিয়মটা হচ্ছে এভরিওয়ান এবং এভরিবডি যখন কোয়েশ্চেনে থাকবে অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকবে, এবং আমরা যখন অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করব, আমাদের জন্য কাজ কি হবে, এভরিওয়ান কিংবা এভরিবডিকে হু দ্বারা ট্রান্সফর্ম করা। আমি আবারও বলতেছি, এভরিওয়ান কিংবা এভরিবডিকে হু দ্বারা ট্রান্সফর্ম করা। তাহলে আমার হু দিয়ে অপশন কোনটা আছে, আমার হু দিয়ে আছে হচ্ছে অপশন সি। যারা যারা অপশন এ বি ডি আনসার করতেছি একটু মনোযোগ দিয়ে শুনি, কিছু কিছু জিনিস মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি আবার বলতেছি ভাইয়া তোমাদের জন্য একটু মনোযোগ দিয়ে শুনো। যখনই আমরা কোনো অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করব, যদি অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্সটা এভরিওয়ান কিংবা এভরিবডি থাকে, তাহলে এভরিওয়ান কিংবা এভরিবডিকে হু দ্বারা রিপ্লেস করতে হয়। আমি আবারও বলতেছি, কি দ্বারা রিপ্লেস করতে হয়, হু দ্বারা রিপ্লেস করতে হয়। তাহলে এখানে কোন অপশনে হু আছে, অপশন সি তে হু আছে, সেখানে আমার কারেক্ট অ্যান্সার কোনটা হবে, আমার কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশন সি। এবং আবারও যেটা দেখা গেলো, 16তে 16 পাওয়ার পথে একটা বাধা চলে আসলো এবং তোমরা অনেকেই 16 থেকে 16 পাওয়ার পথে থেকে সরে আসছো। সো শুভ ভাই অনেক হ্যাপি, শুভ ভাই লিখছে দ্যাটস দ্য স্পিরিট ম্যান। তো শুভ ভাই হ্যাপি, তোমরা এভাবে শুভ ভাইকে খুশি করতে থাকো।
দু একটা ভুল আনসার করতে থাকো এবং দু একটা নতুন জিনিস শিখতে থাকো। সো আই গেস তোমরা যারা যারা আজকে এই জিনিসটার আনসার পারতো না, তোমরা নতুন নতুন একটা জিনিস শিখে গেলা। আমি ফাইনাল ওয়ান টাইম বলতেছি, যখনই আমরা কোনো সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভে ট্রান্সফর্ম করব, যদি এভরিওয়ান কিংবা এভরিবডি থাকে, এটাকে কি দিয়ে রিপ্লেস করব? এটাকে হু দিয়ে রিপ্লেস করব। সো আই গেস বুঝাইতে পারছি ব্যাপারটা। মুভিং অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 13। অরিজিনালের সিনোনিম জিজ্ঞাসা করছে, চিন্তা ভাবনার কিছু নাই, ধাম ধাম অ্যান্সার করে ফেলো বাপি ভাইয়া। হ্যাঁ তানভীর, অ্যাকচুয়ালি আমি হু এর ব্যবহারে চলে গিয়েছিলাম ছোটবেলা। আচ্ছা ওকে, দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড অরিজিনাল। 16টা কোশ্চেনের মধ্যে সবচেয়ে সহজ কোশ্চেন ছিল এটা, যে অরিজিনালের সিনোনিম কি হবে। তো সবে অলরেডি পারছে, অপশন নাম্বার সি অ্যান্সার করছে অনেকেই। আর অপশন নাম্বার গুলোতে যদি আমরা দেখি, অপশন নাম্বার এ তে আছে অ্যামিউজিং, বি তে আর্টিফিশিয়াল, সি তে ট্রু, ডি তে অ্যাকিউমুলেট। অ্যাকিউমুলেট মানে হলো আমরা সবাই জানি জড়ো করা। তারপরে বি তে আর্টিফিশিয়াল, আর্টিফিশিয়াল মানে কৃত্রিম, অ্যামিউজিং মানে আর আর সি তে হলো ট্রু, ট্রু মানে হলো সত্য। দ্যাটস মিন অরিজিনালের সাথে একটাই সিনোনিম অ্যাটাচ হয়, সেটা হলো ট্রু। সো অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যদি আমরা পরের কোশ্চেনে দেখি, হ্যাঁ 13 কারেক্ট। দ্য ওয়ার্ড ডায়াসপোরা, ডায়াসপোরা নিয়ে আমরা একটা কথা বলবো, সেটা হলো আমরা একটু আগেও বলেছিলাম যে তোমাদের ইংলিশ ফর টুডে ইএফটি বইটা বারবার পড়ার জন্য। এবং ইএফটির একটা টপিকই আছে তোমাদের যে ডায়াসপোরা নিয়ে, যে হোয়াট ইজ ডায়াসপোরা, এই টাইপের দিয়ে শুরু হয়েছিল যে টপিকটা। সো ডায়াসপোরাটা তোমাদের টেক্সট বুক থেকে এসেছে। সো টেক্সট বুক, আবারও বলতেছি, টেক্সট বুক অবশ্যই পড়তে হবে আমাদের। এই যে টেক্সট বুকে আমাদের স্ক্রিনে দেখতেছো যে টেক্সট বুকের এইখান থেকে ডায়াসপোরা কোশ্চেনটা হয়েছে। হোয়াট ইজ ডায়াসপোরা দিয়ে শুরু টেক্সট বুকের যে টপিকটা। সো ডায়াসপোরা মানে কি? ডায়াসপোরা মানে হলো মাইগ্রেশন, দ্যাটস মিন মাইগ্রেট করা, মাইগ্রেট। সো ডায়াসপোরা সিনোনিমটা আমরা মাইগ্রেশনটাই নিব। সো এটা যদি ভালো করে পড়তে হয়, অবশ্যই আমাকে ইএফটি প্রিপারেশন ভালো করে নিতে হবে, এছাড়া কখনোই সম্ভব না। ভোকাবুলারি যদি ইএফটি থেকে আসে, সেগুলো ইজিলি সলভ করা যাবে। দেখো এখানে বাকি চারটা এই চারটার মধ্যে তিনটা অপশন যদি আমরা তাকাই, অপশন নাম্বার এ অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স মানে হলো থাকা বা আছে এই টাইপের কিছু। অপশন নাম্বার বি কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন মানে হলো মনোযোগ দেওয়া। অপশন নাম্বার সি এন্ট্রেন্স, এন্ট্রেন্স মানে হলো প্রবেশ করা। আর মাইগ্রেশন তো আমরা সবাই জানি, মাইগ্রেট করা টাইপের, মানে এক জায়গা থেকে অনেক অন্য জায়গায় স্থানান্তরিত। সো ডায়াসপোরা মানেই ছিল হলো মাইগ্রেশন। সো ডায়াসপোরা সিনোনিমটা হলো মাইগ্রেশন। সো অ্যাকচুয়ালি সবাইকে প্রিপারেশন নেওয়ার জন্য এখন থেকে ইএফটিটা ভালো করে পড়তে হবে। বি ইউনিটের জন্য তো ইএফটি মাস্ট, এবং সি ইউনিট ডি ইউনিটে যারা আছো তোমরা ভোকাবুলারির জন্য ভালো একটা প্রিপারেশন এখান থেকে নিতে পারো। ওকে তানভীর। এক্স্যাক্টলি। আমরা যদি পরের কোশ্চেনটা মুভ অন করি, তাহলে দেখতে পাচ্ছি কোশ্চেন নাম্বার 15, চুজ দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য ফলোইং। আচ্ছা, তো কি আসছে? চারটা অপশন দেওয়া আছে, কোন অপশনটায় বানান কারেক্ট আছে তোমাকে সেটা বের করতে বলছে। সো তুমি জাস্ট চারটা অপশন দেখবা, কোনটার বানান সঠিক সেটা বলবা। সো স্পেলিং এখানে তো আর বুঝানোর কিছু নাই, রাইট? সো বেসিক্যালি তাড়াতাড়ি কমেন্ট বক্সটা হাতে নেই, যেই অপশনটার বানান সঠিক বলে তোমাদের মনে হচ্ছে দ্রুত কমেন্ট করে জানায় দাও কোন অপশনটার বানান কারেক্ট। সো ফাস্ট ফাস্ট করে ফেলি। দেখতে পাচ্ছি, কি ভাই তোমরা কি বানান পারো না? আচ্ছা, একজন লিখেছে অপশন সি। আচ্ছা, তাহলে এখান থেকেও কি আমরা, আচ্ছা একজন লিখেছে অপশন ডি। ওকে, এবার আমরা দেখতে পাচ্ছি অপশন এ ইমরান ইমু লিখেছে অপশন এ, অর্পা লিখেছে অপশন এ, শেখ সুমাইয়া লিখেছে অপশন এ, রাহিব ইসলাম লিখেছে অপশন এ, তারিক লিখেছে অপশন এ, রেজওয়ানা শৈল লিখেছে অপশন এ, মিল লিখেছে অপশন এ, পার্থ লিখেছে অপশন এ, আলী আকবর খান লিখেছে অপশন এ, মরিয়ম লিখেছে অপশন এ, ইমরান লিখেছে অপশন এ। সো অনেকগুলো অপশন এ দেখতে পাচ্ছি এখন। বিক্রম ভট্টাচার্য লিখেছে অপশন এ। ওকে ফাইন, ভেরি গুড। একজন কমেন্ট করছো যে ভোকাবুলারি গুলো কবে থেকে পোস্ট করবেন। আচ্ছা, ভোকাবুলারি গুলো কবে থেকে পোস্ট করব, এটা আই গেস তোমরা আমাদের পেজে, আমাদের গ্রুপে যারা লক্ষ্য রাখো তারা হয়তো এই ব্যাপারটা নিয়ে জানো। সো আমি স্টিল একবার বলতেছি, যারা যারা আমাদের সাথে, একজন লেখছো ভালো মতো দেখা যায় না ভাই, এটা তোমার নেট কানেকশনের প্রবলেম। সো তুমি তোমার ইন্টারনেট কানেকশন চেক করো, আমি একদম ক্লিয়ার দেখতে পাচ্ছি। আচ্ছা, তো যেটা ইস্যু সেটা হচ্ছে যে যেটা বলতেছিলাম ভোকাবুলারি নিয়ে, যারা আমাদের সাথে জুম প্ল্যাটফর্মে যুক্ত আছো, জুমের প্রত্যেকটা ইংলিশ ক্লাসের শেষে আমরা কিছু ভোকাবুলারি এবং প্রিপোজিশন প্রোভাইড করছি, যাতে তোমরা এখন থেকেই প্রস্তুতি নিতে পারো, তোমাদের প্রস্তুতিটা আগায় রাখতে পারো এবং তোমরা ধাপে ধাপে এগিয়ে যেতে পারো। আর যারা আসলে জুম প্ল্যাটফর্মে আছো বা জুম প্ল্যাটফর্মে নেই, সব মিলে আমাদের লুমিনাস এডুকেশন প্ল্যাটফর্মে যারা আছো, সবার জন্যই ভর্তিকৃত বা ভর্তিকৃত না এরকম সবার জন্য আমরা একটা উদ্যোগ গ্রহণ করছিলাম, যেটা নিয়ে কিছুদিন আগে আমাদের গ্রুপে একটা পোস্ট দেওয়া হয়েছিল, তোমরা খেয়াল করছো নাকি জানি না। তো তোমাদের আবার আমি জিনিসটা কোট করতেছি, সেটা হচ্ছে আমাদের লুমিনাস এডুকেশন গ্রুপটা বর্তমানে 4000 শিক্ষার্থীদের একটি গ্রুপ।
সো আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই পরিবারটা, আমাদের এই প্ল্যাটফর্মটা আরো বড় হোক, আরো বিস্তৃত হোক। আমরা চাই এই প্ল্যাটফর্মটা 4000-এর গণ্ডি পেরিয়ে 5000-এ পদার্পণ করুক। তো আমাদের এই প্ল্যাটফর্মটা যদি 5000 স্টুডেন্টে পৌঁছায় বা 5000 শিক্ষার্থীতে পৌঁছায়, সেক্ষেত্রে আমাদের একটা পরিকল্পনা আছে, সেটা হচ্ছে প্রত্যেকদিন সকালে এবং প্রত্যেকদিন রাতে 5টা করে ভোকাবুলারি আপলোড করা। 5টা করে ভোকাবুলারি অর্থাৎ 5টা করে শব্দ, তাদের অর্থ সহ এবং একটি এক্সাম্পল সেন্টেন্স সহ আপলোড করা। সো আমাদের প্ল্যাটফর্মে যদি 5000 শিক্ষার্থী যুক্ত হয়, তাহলে আমাদের টার্গেট আছে এই জিনিসটা আমরা এক্সিকিউট করব এবং এই জিনিসটা আমরা তোমাদের জন্য লঞ্চ করব। তো চিন্তা করে দেখো, তোমাদের যদি প্রত্যেকদিন সকালে 5টা করে ভোকাবুলারি দেওয়া হয়, অর্থাৎ 5টা করে ওয়ার্ড দেওয়া হয় এবং রাতে 5টা করে ওয়ার্ড দেওয়া হয়, তাহলে তোমরা দিনে বা একদিনে 24 ঘন্টায় 10টা করে ওয়ার্ড শিখতে পারবা। তাহলে একদিনে যদি তোমরা 10টা ওয়ার্ড শিখতে পারো, তাহলে চিন্তা করে দেখো, এক মাসে আসলে 300 ওয়ার্ড শেখা যায় এবং 3 মাসে 900 ওয়ার্ড শেখা যায়। অর্থাৎ 3 মাস 10 দিনে মোটামুটি তোমরা 1000 ওয়ার্ডের একটা ভোকাবুলারি ক্রিয়েট করে ফেলতে পারবা। এবং আমরা যে শুধুমাত্র ভোকাবুলারি প্রোভাইড করবো তাও না, এট দ্য সেম টাইম আমরা সময়ে সময়ে এক্সামও নিব। সো আমরা এই টোটাল কাজটা করব তখনই যখন আমাদের প্ল্যাটফর্মে 5000 শিক্ষার্থী যুক্ত হবে। তো আমরা যারা লুমিনাস এডুকেশন প্ল্যাটফর্মে এখনো যুক্ত নেই, তারা অবশ্যই লুমিনাস এডুকেশন প্ল্যাটফর্মে অর্থাৎ লুমিনাস এডুকেশন গ্রুপে দ্রুত যুক্ত হয়ে যাব। আর যারা যারা যুক্ত আছে তারা তারা আমাদের বন্ধু বান্ধবদের এবং আমাদের পরিচিত যারা আছে তাদেরকে গ্রুপে অ্যাড করব, যাতে আমাদের এই গ্রুপের পরিসরটা আরো বড় হয় এবং দ্রুত আমাদের ভোকাবুলারি নিয়ে যে প্ল্যানগুলো আছে সেই প্ল্যানগুলো এক্সিকিউট করতে পারি। সো ইনশাল্লাহ আমরা আগাবো। ভাইয়া এক্সামটা কি ক্লাস টাইমে হবে? আচ্ছা ভাই, তুমি তো জুমে ক্লাস করো, তো তোমাদের সাথে আমার কথা হয়, আমার ইনবক্স করবো, আমি বলে দেবো এক্সাম কখন হবে। ওকে ফাইন। বাপি ভাই হয়তো কিছু বলতে যাচ্ছে না, বাপি ভাই হয়তো একটা স্মৃতি আছে স্পেলিং, হ্যাঁ স্পেলিং নিয়ে। তো হ্যাঁ, বাপি ভাই শেয়ার করেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি স্মৃতিটা হলো ঢাকা ইউনিভার্সিটিতে 12-13 সেশনে, এটা ছিল অ্যাকচুয়ালি আমারই সেশন, 12-13 সেশন যখন এক্সাম দিই তখন ডি ইউনিটের এক্সামে 5টা স্পেলিং থেকে কোশ্চেন আসে। অভাবনীয় কিন্তু এটা, 5টা স্পেলিং এর কোশ্চেন, মানে কোশ্চেন পেপার দেখে টোটালি অবাক হয়ে গেছি, কারণ তখন আমরা স্পেলিং এর তেমন প্রিপারেশন নেইনি। তো সবার উদ্দেশ্যে বলি, কোন বছর কিরকম কোশ্চেন আসবে, কোনখান থেকে কয়টা কোশ্চেন আসবে, এটা অ্যাকচুয়ালি কিন্তু কখনোই ফিক্সড না। সো তোমরা যদি অবশ্যই ভালো প্রিপারেশন নিতে চাও, স্পেলিং এর উপর অবশ্যই আমাদের প্রিপারেশন ভালো থাকতে হবে। যেটা আমাদের একটু আগে তানভীর ভোকাবুলারির কথা বলছিল, আমাদের লুমিনাসের প্ল্যাটফর্ম থেকে অবশ্যই তোমাদেরকে স্পেলিং এর উপরও প্রিপারেশন নেওয়া হবে। তো স্পেলিং এর আমরা আস্তে আস্তে তোমাদের স্পেলিং ও প্রোভাইড করব, সেখান থেকে তোমরা স্পেলিং গুলো শিখে রাখবা, যেটা তোমাদের অনেক কাজে আসবে অবশ্যই। হ্যাঁ তানভীর, এটাই। ইনশাল্লাহ। তো আমরা লাস্ট কোয়েশ্চেনটাই চলে যাই। আমরা শুরুতেই বলছিলাম ইউনিটে 16টা কোয়েশ্চেন আসে, তো আমরা 16 নম্বর কোয়েশ্চেনে চলে আসছি। সো দ্য লাস্ট ওয়ান, পিপল lauded Mandela's humanity, kindness and dignity. In this sentence, the present form of the underlined word is. সো বেসিক্যালি একটা ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা আছে, সেই ওয়ার্ডটা হচ্ছে lauded। সো আমাকে যেটা জিজ্ঞাসা করেছে সেটা হচ্ছে এই ওয়ার্ডটার প্রেজেন্ট ফর্ম কোনটা। তো আমরা 4টা অপশন দেখতে পাচ্ছি, লড, লেড, লিড আর লর্ড। সো আমার এখন যেটা কাজ, সেটা আমার কি করতে হবে, কমেন্ট বক্সটা হাতে নিতে হবে, দ্রুত লিখতে হবে যে লর্ডের এই ওয়ার্ডটার প্রেজেন্ট ফর্ম কোনটা। সো আই থিঙ্ক এটা অনেক সহজ কোয়েশ্চেন, সো দ্রুত আমরা লিখে ফেলি এটার প্রেজেন্ট ফর্ম কোনটা। নাহিদা আক্তার ইতিমধ্যে কমেন্ট করেছে অপশন ডি, জাকির হোসেন কমেন্ট করেছে অপশন এ, রেজওয়ান আসলে অপশন ডি, অর্পা লিখেছে অপশন ডি, মেহরাজ মির লিখেছে অপশন ডি। একজন লিখেছে যে ভাই আমি সেকেন্ড ইয়ারে উঠবো, তো আমি অ্যাডমিশনের জন্য কি করতে পারি? ভাই তোমার অ্যাডমিশনের জন্য এত চিন্তা ভাবনা করার কিছু নাই, তুমি সেকেন্ড ইয়ারে আছো। যারা থার্ড ইয়ারে আছে তারা চিন্তা ভাবনা করবে অ্যাডমিশন নিয়ে। সেকেন্ড ইয়ারের মানুষজনের খুব একটা চিন্তা ভাবনা করার দরকার নেই। তোমরা যেটা করতে পারো, মানে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে আমাদের পেজের সাথে যুক্ত থাকো। আমরা আমাদের পেজে যে কন্টেন্ট গুলো আপলোড করি সেই কন্টেন্ট গুলো মোটামুটি নাড়াচাড়া করতে থাকো, মোটামুটি দেখতে থাকো, দ্যাট উড বি এনাফ। সো দ্যাটস গুড। খালিদ খান লিখেছে লর্ড মানে অপশন ডি, ইমরান ইমু লিখেছে অপশন ডি, আলী আকবর লিখেছে অপশন ডি, ফাল্গুনি দেবনাথ লিখেছে অপশন ডি, আচ্ছা জাবির লিখেছে অপশন ডি, আচ্ছা মৌ কর্মকার লিখেছে অপশন ডি। সো অনেকেই অপশন ডি লিখতেছো, তো তোমরা আনসারটা জানো। সো ভেরি গুড, তোমাদের আনসারটা কারেক্ট। আনসারটা হচ্ছে অপশন বি। লর্ড মানে কি? তানভীর, লর্ড 16টা মানে হচ্ছে কোশ্চেন ব্যক্তির শেষ। প্রশংসা করা। হ্যাঁ, হ্যাঁ ভাইয়া। সো 16টা আমি কোশ্চেন যদি একটু শেষ, অ্যাড এখন করি, কার পার্ট একটু দেখি আমরা। জি ভাই অবশ্যই, আমি যদি এটা অ্যাড করি সেটা হচ্ছে লর্ড মানে যেটা, লর্ড মানে হচ্ছে প্রশংসা করা। সো মানুষ ম্যান্ডেলার হিউম্যানিটি, কাইন্ডনেস এবং ডিগনিটির কারণ ডিগনিটি থেকে প্রশংসা করতো বা অনেক উপরে তুলে ধরতো বা গ্লোরিফাই করতো আর কি। সো মোটামুটি আমাদের 16টা কোয়েশ্চেন শেষ, আমরা 16টা কোয়েশ্চেনই কভার করছি। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, আমরা তোমাদের আনসার দেওয়ার চেষ্টা করবো। আর যেহেতু 16টা কোয়েশ্চেন শেষ, তাহলে দ্রুত কমেন্ট করে ফেলি কার কয়টা হয়েছে, ভুল লেখা যাবে না। ইমরান ইমু লিখেছে 11টা, নাহিদ আক্তার লিখেছে 15টা, একটু জন্য মিস হয়ে গেছে। সো বাকিদেরটাও দেখতে যাচ্ছি, তাড়াতাড়ি সবাই কমেন্ট করে ফেলো কার কয়টা হচ্ছে। খালিদ লিখেছে 15, সামি লিখেছে 14, তানাস লিখেছে 12, রিফাত 15, উম্মেহানি 13, নাইমুল হাসান হয়েছে 16টা হয়েছে। আচ্ছা 16টা হয়েছে, চেক করবো কিন্তু যদি দেখি কম তাহলে কিন্তু মনে কর ব্যান খাবি।
গ্রুপের থেকে ব্যান, সাথে সাথে গ্রুপের থেকে ব্যান দিয়ে দেবো আমি। আচ্ছা, তারপর ফাহিম ফাহিম লিখেছে 15টা হয়েছে, গিফট মিস, হ্যাঁ ভাই একটু জন্য মিস হয়ে গেল, সমস্যা নাই, বেটার লাক নেক্সট টাইম। অনেকেরই 15টা হয়েছে, কান্তা লিখেছে 14টা, একজন লিখেছে নেট প্রবলেমে সব অ্যান্সার দিতে পারি নাই, ভেরি সরি। একজন লিখেছে 6 থেকে জয়েন করেছি, সো 11 আগের গুলো জয়েন করো নাই কেন, জানতাম না 9টা স্টার্ট হবে, টাইমলি জয়েন করবো নেক্সট থেকে। ওকে ফাইন। সো মিল লিখেছে 14টা, রাহিব ইসলাম লিখেছে 11টা, আলী আকবর লিখেছে 9টা, ইফতিখার লিখেছে 11টা। সো মোটামুটি সবারই আমি যেটা দেখতে পাচ্ছি অ্যাটলিস্ট 50% বেশি কারেক্ট সবার হয়েছে। সো বেসিক্যালি তোমার যদি 50% বেশি কারেক্ট হয়ে থাকে, তার মানে আমরা বলতে পারি যে তোমরা মোটামুটি ওয়েতেই আছো। তোমাদের এখানে কারেক্ট গাইডলাইন দরকার এবং রেগুলার পড়ালেখা করা দরকার। তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে রেগুলার পড়ালেখা করতে হবে। আমাদের প্রত্যেক মঙ্গলবার এবং শুক্রবার যে সেশনগুলো হয় সেই সেশনগুলোতে অবশ্যই যুক্ত থাকবা, এবং আমাদের যে জুম ফ্রি প্ল্যাটফর্মটা আমরা চালু করতেছি, কিছু ক্লাসে দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলবা, যাতে তোমরা জুম প্ল্যাটফর্ম থেকে কিভাবে বেনিফিট হতে পারো সেটার একটা আইডিয়া পেতে পারো। সো যেহেতু আমাদের এমসিকিউ নিয়ে আলোচনা শেষ, আমরা রিটেন সেকশন নিয়ে একটু আলোচনা করব। রিটেন সেকশন নিয়ে আজ আলোচনা করি। রিটেন সেকশনে তোমরা সেটা জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে রিটেন সেকশনে টোটাল 45 মার্ক থাকে। তার ভিতরে 25 মার্কের কোয়েশ্চেন হয় বাংলা থেকে এবং 20 মার্কের কোয়েশ্চেন হয় ইংরেজি থেকে। 25 মার্কের বাংলাতে কি হয় সেটা নিয়ে আমরা আগামী মঙ্গলবার বাংলা সেশনে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব ইংরেজির 20 মার্কে কি হয়। তো ইংলিশের 20 মার্কে সাধারণত বিভিন্ন রেশিওতে কোয়েশ্চেন থাকতে পারে, বাট সব বেলায় আমার এন্ড রেজাল্ট হবে 20। তো আমরা যদি গত বছরের কোয়েশ্চেনগুলোর দিকে তাকাই তাহলে দেখবো গত বছর একটা প্যারাগ্রাফ এসেছিল, যে প্যারাগ্রাফের মার্ক ছিল 10। প্যারাগ্রাফটা কি ছিল? রাইট আ প্যারাগ্রাফ বাই অ্যানালাইজিং দ্য সিগনিফিকেন্স অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্পিচ অফ 7th মার্চ 1971। শুরুতে ভাই তোমাদের একটা কথা বলছিলাম, কি বলছিলাম? ইএফটি, ইংলিশ ফর টুডে, ইংলিশ ফর টুডে এন্ড ইংলিশ ফর টুডে। আমাদের ইংলিশ ফর টুডে থেকে পুরো একটা চ্যাপ্টার আছে না বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ নিয়ে, এবং দেখো ঠিক সেই টপিকটা নিয়ে আমাদের প্যারাগ্রাফ চলে আসছে। অর্থাৎ যখন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্যারাগ্রাফ দিচ্ছে, তখনও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ইএফটিতে যে টপিকগুলো আছে সেই টপিকগুলোকে গুরুত্ব দিচ্ছে এবং সেই টপিকগুলোকে মাথায় রেখেই দিচ্ছে। তো যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু আমাদের ইএফটিতে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ নিয়ে একটা চ্যাপ্টার রয়েছে, সেহেতু দেখো কোয়েশ্চেনও আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, কোয়েশ্চেনও আসছে বঙ্গবন্ধুর 7ই মার্চের সেই ভাষণটার গুরুত্ব কি। তো সেই গুরুত্ব আমাদের অ্যানালাইজ করে একটা প্যারাগ্রাফ লিখতে বলছে। তো আমাদের কাজ কি হবে? আমাদের কাজ হবে একটা প্যারাগ্রাফ লেখা। কিরকম জায়গা পাবা? রাফলি 1 পেজ জায়গা পাবা। সো 1 পেজের ভিতরে আনসার করতে হবে, 1 পেজের ভিতরে টোটাল জিনিসটা তোমাকে আনসার করতে হবে, 1 পেজের বেশি জায়গা তুমি পাবা না। যেহেতু 10 মার্কের কোয়েশ্চেন, রাফলি 10টা সেন্টেন্স লেখা উইল বি গুড এনাফ। তুমি যা খুশি তাই লিখতে পারো, বাট অবশ্যই খেয়াল রাখবা তোমার গ্রামার যেন ঠিক থাকে, তোমার স্পেলিং যেন ঠিক থাকে। ভেরি গুড। একজন কমেন্ট করছো সি ইউনিট নিয়ে ডিসক্রাইব করবে এটা। আচ্ছা ভাই, তুমি হয়তো জানো না, আমাদের লুমিনাস লার্ন ফ্রম হোম এর যে প্রথম সেশনটা ছিল, অর্থাৎ এপিসোড 1 ছিল, সেটাতেই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ইংরেজি বিষয় নিয়ে আলোচনা করেছি। তো হয়তো তুমি এই ব্যাপারটা মিস করছো। তো তুমি যদি আমাদের এই লাইভ ক্লাসটা, অর্থাৎ ওই লাইভ ক্লাসটা মিস করে থাকো, তুমি যেটা করতে পারো, আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করবা। আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করলে তোমরা সেখানে আমাদের যে পুরাতন 10টা এপিসোড আছে সেই 10টা এপিসোড ওখানে সেভ করা আছে। সো তুমি ওইখান থেকে আমাদের সিউনিটের যে আলোচনাটা আছে সেটা ওখান থেকে দেখে নিতে পারবে। সো প্যারাগ্রাফ নিয়ে আর কিছু বলার নাই। আমাদের লাইভটাকে শেয়ার করো। লাইভটাকে যদি শেয়ার করে থাকো তাহলে তোমাদেরকে আগামী 24 ঘন্টার ভিতরে স্লাইডটা পাঠিয়ে দেওয়া হবে, এবং সেই স্লাইডে এই প্যারাগ্রাফের একটি স্যাম্পল অ্যান্সারও দেওয়া থাকবে ইনশাআল্লাহ। সো আমরা পরের স্লাইডে মুভ অন করি, কোয়েশ্চেন নাম্বার 2, যেখানে আমরা একটা ক্লোজ টেস্ট উইথ টু দেখতে পাচ্ছি। সো এটা নিয়ে আলোচনা করবেন বাপি ভাই। আচ্ছা, এই উইথ ক্লোজটা যেটা, এই উইথ ক্লোজটা অ্যাকচুয়ালি এসেছে আমাদের ইএফটি থেকে। আবারও আমি বলছি, ইএফটি ইংলিশ ফর টুডে বই থেকে আমাদের এটা এসেছে। সো এটা এখানে যদি আমরা খেয়াল করি, আমাদের এখানে 5টা গ্যাপ আছে এবং 5টা গ্যাপের জন্য আমাদের এখানে প্রায় 10টা 9টা 10টা আমাদের ওয়ার্ড দিয়ে দিয়েছে, ওরা ক্লু দিয়ে দিয়েছিল, যেগুলো থেকে আমরা এটা সলভ করতে পারি। অ্যাকচুয়ালি এটা সলভ করতে গেলে এটা অনেকে আমরা সলভ করেছি আমাদের বইতে। সো আমরা একবার দেখি, ঢাকা সিটি গ্যাপ দ্য বাউন্ডারি অফ দ্য রিভার বুড়িগঙ্গা বাই সাকিং লাইফ আউট অফ ইট। আচ্ছা, এইখানে যদি আমরা খেয়াল করি, বুড়িগঙ্গা, বুড়িগঙ্গা অ্যাকচুয়ালি আমাদের সিটিকে অনেক কিছু দিয়েছে। বুড়িগঙ্গার তীরে আমাদের সিটি অবস্থিত এবং অনেক কিছু আমরা জানি, বুড়িগঙ্গা থেকে আমরা অনেক কিছু পেয়েছি। কিন্তু অ্যাকচুয়ালি বুড়িগঙ্গাকে আমরা কি দিয়েছি, ঢাকা সিটি বুড়িগঙ্গাকে কি দিয়েছে, এটা যদি একবার চিন্তা করি তাহলে এটা কিন্তু ইজিলি সলভ করা যায়। বুড়িগঙ্গাকে আমরা পলিউট করতেছি বিভিন্ন ভাবে, বিভিন্ন দিক থেকে বুড়িগঙ্গাকে আমরা দূষিত করছি, এছাড়া তো তেমন কিছু আমরা বুড়িগঙ্গাকে ফিডব্যাক দিচ্ছি না। যাই হোক, ওকে আমরা সলভ করতে যাই। ঢাকা সিটি এখানে কারেক্ট অ্যান্সারের দিকে যদি আমরা তাকাই, ঢাকা সিটি পরে সবাই একটু একবার ট্রাই করি, দেখি পারা যায় কিনা, 30 সেকেন্ড সময় পুরাটার জন্য, এরপরে আমরা সলভ করে ফেলবো। আমি এর মধ্যে একবার এটা রিভিউ করে নিই। অ্যাকর্ডিং টু নিউজ পেপার রিপোর্ট, দ্য বুড়িগঙ্গা ইজ ডাইং গ্যাপ পলিউশন, huge quantities of gap chemicals are gap into the river every day. The city gap about
4,500 tons of solid waste every day, and most of it is directly released into this river. That's in টোটালটাই বুড়িগঙ্গা নদীর উপর আর কি এটা করা। এই প্যাসেজটা আমাদের টোটালি, আমি আবারও বলছি, আমাদের ইংলিশ ফর টুডে বইতে আছে। সো ইংলিশ ফর টুডে বইয়ের প্যাসেজ গুলো এবং পয়েন্ট গুলো যারা ভালো করে পড়বা এবং তারাই এগুলো খুব ইজিলি সলভ করতে পারবা। ওকে, আমরা অ্যান্সারে যাই। আই থিঙ্ক সবাই সলভ করে ফেলেছি। অ্যান্সারে যদি আমরা গিয়ে দেখি তাহলে দেখা যাচ্ছে প্রথমটা অ্যান্সার ঢাকা সিটি পেইড ব্যাক। দ্যাটস মিন আমরা এই যে আমি একটু আগে যেটা বলেছিলাম, বুড়িগঙ্গা থেকে তো আমরা অনেক কিছু পেয়েছি, কিন্তু আমরা অ্যাকচুয়ালি বুড়িগঙ্গাকে কি দিচ্ছি, ফিডব্যাক কি দিচ্ছি, এটাই হলো মেইন কথা আর কি। সেটাই পেইড ব্যাক। আর অ্যাকর্ডিং টু নিউজ পেপার রিপোর্ট, দ্য বুড়িগঙ্গা ইজ ডাইং। বুড়িগঙ্গা কি জন্য ডাইং হচ্ছে? পলিউশনের জন্য। সো এই কারণে এখানে অ্যান্সার হবে বিকজ অফ। ওকে, নেক্সট ছিল হিউজ কোয়ান্টিটিস অফ গ্যাপ কেমিক্যালস। অ্যাকচুয়ালি কেমিক্যাল, যেটা কেমিক্যালকে আমরা মডিফাই করার জন্য এখানে যতগুলো ক্লু ছিল, এখান থেকে একটাই বেশি পারফেক্ট ছিল, এবং যেটা আমাদের ইএফটি তে স্পষ্টভাবে দেওয়া ছিল, টক্সিক কেমিক্যালস। ওকে, টক্সিক কেমিক্যালস আর ডাম্পড ইনটু দ্য রিভার এভরিডে। প্রতিদিন আমরা যেগুলো আর কি রিভারের মধ্যে ডাম্প করছি। ওকে, নেক্সট ছিল দ্য সিটি ডিসচার্জেস অ্যাবাউট 4,500 টনস। দ্যাটস মিন দ্য সিটি থেকে যে পরিমাণ ওয়েস্টেজ গুলো আমাদের রিভারের মধ্যে ডাম্প হচ্ছে বা ডিসচার্জ হচ্ছে, সেগুলো নিয়ে কথা বলেছিল। অফ সলিড ওয়েস্ট এভরি ডে, অ্যান্ড মোস্ট অফ ইট ইজ ডিরেক্টলি রিলিজড ইনটু দিস রিভার। দ্যাটস মিন অ্যাকচুয়ালি আমাদের নদীটা কিভাবে দূষিত হচ্ছে এবং নদীকে আমরা অ্যাকচুয়ালি কিছু দিচ্ছি কিনা, এই টাইপের জিনিসটা ছিল ওই প্যাসেজের মধ্যে, যেটা তোমাদের ইএফটি থেকে আসছে। সো আমরা আবারও বলছি, ইএফটি পড়তে হবে, ইএফটি মাস্ট পড়তে হবে, শুধুমাত্র ভোকাবুলারির জন্য না, বিভিন্ন কোশ্চেন, বিভিন্ন উইথ ক্লু উইদাউট ক্লু সলভ করার জন্য আমাদের ইএফটির উপরে অবশ্যই জোর দিতে হবে। ওকে তানভীর। তো আমরা যদি লাস্ট পার্টটা চলে আসি, যেটা শুরুতেই বলেছিলাম যে রিটেন পার্টে টোটাল কত মার্কস জন্য ছিল? রিটেন পার্টে ছিল 20। তার মধ্যে 10 ছিল প্যারাগ্রাফে, 5 ছিল কোথায়? 5 ছিল হচ্ছে ক্লোজ টু। শেষ 5 কোথায় ছিল? শেষ 5 ছিল মেক সেন্টেন্সেস। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 5টা ওয়ার্ড দেওয়া আছে। কি কি? ফ্যাসিনেশন, ইন্টিগ্রেট, হসপিটালিটি এবং এমপাওয়ারমেন্ট। সো বেসিক্যালি এরকম 5টা ওয়ার্ড দেওয়া ছিল, তোমাকে বলা হয়েছিল 5টা সেন্টেন্স লিখতে। সো সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে আমি তোমাদের যে কথাটা বলবো সেটা হচ্ছে, চেষ্টা করো একটু ভালো সেন্টেন্স লিখতে। রাইট, মানে মনে করো আমরা ইন্টারমিডিয়েট পাস করছি, আমরা ঢাকা ভার্সিটির অ্যাডমিশন টেস্ট দিতে গেছি, তো একটু ভালো সেন্টেন্স লেখার চেষ্টা করি। বাট হ্যাঁ, ভালো সেন্টেন্স লিখতে যে যেন এরকম না হয় যে ভালো সেন্টেন্স লিখতে যে আমি আসলে ভুল লিখে ফেলছি, এটা যাতে না হয়। অবশ্যই আমার ফার্স্ট প্রেফারেন্স পাবে আমার যাতে কোনো গ্রামার ভুল না থাকে। অবশ্যই আমার ফার্স্ট প্রেফারেন্স থাকবে আমার যাতে কোনো স্পেলিং মিস্টেক না থাকে। সো গ্রামার মিস্টেক আর স্পেলিং মিস্টেক যদি স্পেলিং মিস্টেক না হচ্ছে এটা যদি আমি এনশিওর করতে পারি, তাহলে ইট ইজ অলওয়েজ বেটার যে আমি একটা স্ট্যান্ডার্ড সেন্টেন্স লিখবো। ঠিক আছে, মানে তুমি যদি ফ্যাসিনেশনে লেখো আই হ্যাভ ফ্যাসিনেশন, হ্যাঁ ভাই তুমি তো চাইলে লিখতেই পারো, বাট তুমি যদি আসলে এই টাইপের সেন্টেন্স লেখো, তাহলে স্যার আসলে ভালো নাও লাগতে পারে তোমার সেন্টেন্সটা, স্যার আসলে তোমার ঠিকঠাক মতো মার্কস নাও দিতে পারে। এটা তো আর এমন না যে ঢাকা ভার্সিটির টিচাররা তোমাকে এসে বলে যাবে যে তোমাকে এইটা নাম্বার দিচ্ছে আর এইটাই কেটে দিচ্ছি, খাতা তো আর তুমি দেখতে পারবে না। তো ঢাকা ভার্সিটির টিচাররা কি করতেছে তুমি আসলে জানো না। তো এই কারণে সবসময় চেষ্টা করবা যাতে একটা সেন্স মেক করে এরকম একটা স্ট্যান্ডার্ড সেন্টেন্স লেখার। আচ্ছা, একজন লিখছে এই ওয়ার্ড গুলো দিয়ে রাইট সেন্টেন্স মেক করলে কি মার্কস পাবো? ডেফিনেটলি মার্কস পাবা, তোমাকে তো সেন্টেন্স মেক করতেই বলছে। তো তুমি যদি 5টা কারেক্ট সেন্টেন্স মেক করতে পারো, অবশ্যই তুমি 5 পাবা। যেটা বললাম, একটু ভালো সেন্টেন্স লেখার চেষ্টা করো। আমি বলতেছি না যে একদম হাতি ঘোড়া টাইপ সেন্টেন্স লিখতে হবে, বাট একটু ভালো সেন্টেন্স লেখার চেষ্টা করো। মানে বাংলাদেশ ইজ হসপিটালিটি, আই হ্যাভ ফ্যাসিনেশন, এই টাইপের জিনিসপাতি লিখো না ভাই, একটু ভালো জিনিস লেখার চেষ্টা করো, একটু স্ট্যান্ডার্ড সেন্টেন্স লেখার চেষ্টা করো। যদি আমরা স্ক্রিনে দেখি, এখানে মোটামুটি কয়েকটা এক্সাম্পল সেন্টেন্স দেওয়া আছে, তোমাদের কাছে মনে হতে পারে সেন্টেন্স গুলো অনেক স্ট্যান্ডার্ড। হ্যাঁ ভাই, মানে এত স্ট্যান্ডার্ডই লিখতে হবে নট নেসেসারি, অন টপ অফ মাইন্ড যেটা পাওয়া গেছে সেটাই দেওয়া হয়েছে। বাট তুমি তোমার মতো করে লিখতে পারবা, যা লিখবা তাই কারেক্ট, যা লিখবা তাতেই মার্কস পাবা। বাট আমি আবারও বলতেছি, একটু স্ট্যান্ডার্ড সেন্টেন্স লেখার চেষ্টা করো, একদম ডাল ভাত জিনিস লিখো না, একটু মোটামুটি ভালো সেন্টেন্স লেখার চেষ্টা করো, তাহলেই হবে ইনশাল্লাহ। সো তোমরা যদি স্লাইড গুলো শেয়ার করে থাকো তাহলে অবশ্যই স্লাইড গুলো পেয়ে যাবা, কোনো সমস্যা নাই। সো দ্যাটস ইট, উইথ দিস উই কনক্লুড আওয়ার সেশন। সো আবারও বলতেছি, বাপ্পি ভাইয়ের কাছে আসবো কিছুক্ষণের মধ্যে। তোমরা যারা পুরো গত 1 ঘন্টা ধরে আমাদের সাথে ছিল, তাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আশা করতেছি আমরা একটু হলেও তোমাদেরকে হেল্প করতে পারছি, একটু হলেও তোমাদের কিছু শিখাইতে পারছি। যদি শিখাইতে পারি সেটাই আমাদের সার্থকতা। সো আমরা নেক্সট সেশনে আবার কবে আসবো? নেক্সট সেশনে আবার আসবো আগামী মঙ্গলবার। সেদিনকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের কি নিয়ে আলোচনা করবো? বাংলা বিষয় নিয়ে আলোচনা করবো। তো ইংরেজির পরে বাংলা বিষয় নিয়েও আমাদের সাথে যুক্ত হবে তোমরা, এটাই আমাদের প্রত্যাশা থাকবে। সো বাপি ভাই, যদি আপনি কিছু বলতেন।
সবার উদ্দেশ্যে একটা কথাই বলা, অ্যাকচুয়ালি যে প্যান্ডামিক সিচুয়েশন চলতেছে, এখন আমাদের অ্যাকচুয়ালি বাসায় বসে প্রিপারেশন নেওয়া ছাড়া কোনো উপায় নেই। সো আমাদের প্রিপারেশন এখন এভাবে অনলাইন প্ল্যাটফর্মে নিতে হবে, এবং তোমাদের সাথে আমাদের লুমিনাস ফ্যামিলি অলওয়েজ আছে এবং থাকবে। এবং তোমাদের যেটা করতে হবে, যারা এখনো ভর্তি হয়নি, আমাদের কিন্তু অলরেডি জুমে নতুন ব্যাচে ভর্তি চলছে, সো তারা তাড়াতাড়ি জুমে জন্য ভর্তি হয়ে যাবে। আর যারা জুমে ফ্রি ক্লাস যাচাই করে ক্লাস করতে চাও, তারা অবশ্যই রেজিস্ট্রেশন, যারা করোনি তারা রেজিস্ট্রেশন করে ফেলবা। আর যারা রেজিস্ট্রেশন করেছে তারা রেজিস্ট্রেশন করা লাগবে না, বাট যারা রেজিস্ট্রেশন করেনি তারা অলরেডি তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করে ফেলবে আমরা আশা করছি। এবং এটাই আমাদের নেক্সট সেশন থাকবে, তানভীর বলেই দিল, বাংলা ক্লাসের উপর। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। তো সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ আগামী মঙ্গলবারে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো। প্যান্ডামিক সিচুয়েশন চলতেছে, আমরা অনেকেই রেড জোনের ভিতরে পড়ে গেছি। তো আমাদের আসলে লকডাউন দিক বা না দিক, দিন শেষে জীবনটা আমাদের, তো সাবধানতাটাও আমাদেরই রক্ষা করা উচিত। অবশ্যই আমরা রাত 12টায় পিৎজা অর্ডার করব না, রাত 12টায় কোক খাইতে যাবো না। আমরা আমাদের সেন্স ইউজ করব, আমরা কমন সেন্স রেখে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করার চেষ্টা করব, সতর্ক থাকার চেষ্টা করব, নিজেকে এবং নিজের পরিবারকে করোনা ভাইরাসের প্রকোপ থেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব। সো উইথ দ্যাট let's conclude our session. So আল্লাহ হাফেজ, ইনশাআল্লাহ দেখা হবে আবার কবে, নেক্সট মঙ্গলবারে। সো মঙ্গলবার। বিদায় সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।